এটা হচ্ছে মজবার। ক্রোম ব্রাউজারে, হ্যাঁ গুগল ক্রোম, হ্যাঁ ক্রোম। এই যে দেখেন এক্সটেনশন আমি লিখে সার্চ দিলাম, এই যে প্রথমেই চলে আসছে মজবার গুগল ক্রোম, এটাতে ক্লিক করবেন এবং আপনারটাতে যেটা হবে, আপনারটাতে এই যে আমারটাতে দেখেন রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনারটাতে দেখাবে অ্যাড ক্রোম। এই অ্যাড ক্রোমে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর অনেক সময় যেটা হয়, একটা মিনিট, অনেক সময় আপনার যেটা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে অনেক সময় এটা এনাবল থাকে না। তো আপনাদের এইখানে আমি এটা কি দেখা যাচ্ছে আমার কি কোনো এই যে এক্সটেনশন বার শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইখানে যদি মানে অন না হয়ে থাকে তাহলে আপনি এক্সটেনশন যেখানে থাকে ওখানে যেতে হবে, যে ওটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে একটু দয়া করে অ্যাড করে নেন, যারা যারা ফিচের সামনে আছেন, করে আমাকে জানান যে হ্যাঁ আমি করছি। ওইটা প্রথমেই ডাটা দিবে না, ওইটা আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ডাটা দিবে। ভাইয়া আমি করছিলাম, তবে আমি ভাইয়া ওই যে মাইক্রোসফটে করছি আর কি। বিং এ করছেন? জি বিং এ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এসইও ক্র্যাক এটা লিখে এই যে এসইও ক্র্যাক, এসইও এক্সটেনশন ক্রোম বা যেটা লিখে সার্চ দেন, দেখেন এটাও কিন্তু সামনেই চলে আসছে, একদম ফার্স্টেই শো করতেছে। এইটাও সেম ভাবে আপনারা করবেন। যে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, আপনাদের যেটা দেখাবে অ্যাড ক্রোম। এক্সটেনশনটা আপনারা যখন অ্যাড করবেন, এটা কি করবেন, আপনাকে একটা মেইলে কোড জেনারেট করবে, সেই কোডটা আপনাকে কপি করতে হবে। এটা না, এটা সেই কোডটা আপনাকে কপি করতে হবে। সেই কোডটা কি করবে, আপনার মেইলে ওরা একটা মেইল পাঠাবে, সেই মেইলে ওরা একটা অ্যাঙ্কর টেক্সট করে দিবে একটা লাইন। ওই লাইনে ক্লিক করলে আপনার ওনারা আরেকটা পেজে নিয়ে যাবে এবং সেখানে একটা কোড দেখতে পারবেন। কোডের পাশেই দেখবেন কপি লেখা আছে। ওই কোডটা কপি করে আপনি এখান থেকে কি করবেন, আপনার যে এক্সটেনশন বার আছে সেই এক্সটেনশন বারে গিয়ে কিওয়ার্ড এভরিওয়্যার এর দেখবেন একটা সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে দেখবেন এই কোডটা কপি করার একটা অপশন আছে, কোডটা কপি করে দিলে এক্সটেনশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না তো? আমি দেখতে পাচ্ছি। আমি তো পুরো স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এই যে এখানেই তো আছে এক্সটেনশন গুলো সবগুলো। হ্যাঁ আমি দেখি। এখান থেকে হ্যাঁ এই যে আপু আপু যেটা করছে এখান থেকেই দেখে। আমি যদি এটাই বড় করে আচ্ছা বুঝছেন। এখান থেকে এই যে কেতে চাপ দিয়ে সেটিংসে চলে গেলে এখান থেকে তারপরে এখানে আপনার কোডটা দিতে হবে, দিয়ে ভ্যালিডেট দিলে হয়ে যাবে। হচ্ছে অ্যাড্রেস বারের একটা ইয়ে আছে, হ্যাঁ যে হ্যাঁ কিওয়ার্ড এভরিওয়্যার লেখা আছে, হ্যাঁ, এর হ্যাঁ। একদম ডান পাশে দেখেন ছোট ছোট কয়েকটা আইকন আছে, দেখতে পাচ্ছেন না ভাইয়া আকাশ ভাইয়া? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওইটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কেটাতে আপনার ক্লিক করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাইয়া, ওকে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এবার দেখেছি সেটিংস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। দেখেন আপনাদেরও কিন্তু এখন যে ইন্টারফেসটা সেটা কিন্তু অনেকটা এইরকম আসছে। এখানে দেখেন আমাকে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার কি করছে, কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। আমি ডিজিটাল মার্কেটিং লিখছি, ও ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং গুগল, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। আমরা এর আগে কি করেছিলাম, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা শুধু এসইওর কাজে ব্যবহার করব আপাতত, আমরা আসলে অ্যাড রান করার জন্য পরে ওইটা দেখবো। এখন আমরা কিওয়ার্ড প্ল্যানারের কাজ শুধু কেন শিখেছিলাম, কারণ শিখেছিলাম আমরা যখন এসইওর কাজ করব, এসইওর যে কাজটা সেটা আসলে আমাদের এই যে অনেকগুলো কাজ আছে তার মধ্যে এটা কেন দেখাচ্ছি প্রথমে, এটাও আপনাদেরকে আমি পরে বলছি। তো একটা কাজ হচ্ছে, অনেক ভাইটাল একটা কাজ হচ্ছে কিওয়ার্ড আসলে জেনারেট করা।
তো সেটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেই করব, এবং পাশাপাশি এখানে আমরা দেখব। এটা থাকলে হয় কি, আপনি পার্টিকুলারলি কোনো জিনিস সার্চ দিলে আপনি সাথে সাথে দেখতে পাচ্ছেন, এখানে থেকে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে থেকে যাচ্ছে, এটা একটা বিষয় যেটা আমরা দেখব। এবং এইখানে দেখেন যে আমি ডিজিটাল মার্কেটিং লিখেছি এবং এসইও কোয়াক আমাকে কি বলছে যে আমার এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 83.84%। আবার দেখেন 83.83%। এই যে ডিফিকাল্টি, এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি দ্বারা কি বোঝানো হচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি দ্বারা কম্পিটিশন বোঝানো হচ্ছে। যে কম্পিটিশনটা কিরকম, গুগল কম্পিটিশনের কথা কি বলেছিল, বলেছিল হাই, লো, মিডিয়াম, এগুলো বলেছিল সে কম্পিটিশন। এখানেও সে বলছে কিন্তু কম্পিটিশনের কথা, কিন্তু তার ওয়ার্ডটা আলাদা, সে অন্য ভাষায় ইউজ করতেছে, সে বলছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কম্পিটিশন আসলে কিভাবে মেজার করে এটা আপনাদেরকে বলার কিছু নাই। কম্পিউটার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরই আসলে ডিপেন্ড করে কম্পিটিশনটা নির্ধারণ করা হয়। এখানেও সেম, আসলে কতজন মানুষ খুঁজতেছে এবং কতজন মানুষ লিখতেছে, তার যে রেশিও, সেই একটা রেশিও এরা প্রকাশ করছে। এবং এইখানে পাশে গেলে দেখেন এখানে একটা অ্যাঙ্কর টেক্সট আছে যে ফুল রিপোর্ট। তাহলে ফুল রিপোর্টটা কি, ফুল রিপোর্টে যেখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে আরো কিছু ডাটা পাবো। আমি হয়তো ফুল রিপোর্টে ক্লিক করলে এখন সেই ডাটাটা আপনাদেরকে দেখাবে না, তো আমরা এটা পরে দেখছি। এবং তারপরে দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে যে এত রেজাল্ট, মানে 28,80,00,000 রেজাল্ট আছে। চিন্তা করেন, 28 কোটি, 1 কোটি না 2 কোটি না, 28,80,00,000টা রেজাল্ট আছে। তো এই রেজাল্ট গুলো কিন্তু তার মানে এই না যে এখানে 28,80,00,000 ওয়েব আছে, কারণ একটা ওয়েবেরই কিন্তু 2-3টা পেজ থাকতে পারে বা 10-12টা পেজ থাকতে পারে। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছে তাদের হয়তো পুরা ওয়েবসাইটে ধরেন 30টা পেজ আছে, প্রত্যেকটা পেজেই কোনো না কোনো ভাবে তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছে। তো এখানে পর্যায়ক্রমে কোনোটা ফার্স্ট পেজে, কোনোটা ধরেন 10 নম্বর পেজে, কোনোটা 100 নম্বর পেজে, এইভাবে সে কোনো না কোনো পেজে কোনো না কোনোটাকে দেখাচ্ছে। তো তাহলে আমরা কি বুঝতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি যে আমি দেখেন আমরা যখন বলেছিলাম কন্টেন্টের ক্ষেত্রে আমরা কি করব, কন্টেন্টের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কিওয়ার্ড পিক করব, যেটা হচ্ছে আমাদের ফোকাস থাকবে, যেটা আমাদের মেইন কিওয়ার্ড হবে। তো আমি তো কিওয়ার্ড পেয়ে গিয়েছি, বা আমি আমার নিশ থেকে তো আসলে কিওয়ার্ড নিব। নিশ কি, নিশ হচ্ছে ক্যাটাগরি, ব্রডার একটা ক্যাটাগরি, এডুকেশন, স্পোর্টস, নিউজ, এই ধরনের যে ক্যাটাগরি গুলো থাকে এগুলো হচ্ছে আমরা নিশ বলি, এগুলো হচ্ছে অনেক ব্রড হয়। এগুলাকে আমরা ন্যারো করি কিভাবে, ন্যারো করি কিওয়ার্ডের মাধ্যমে। ধরেন স্পোর্টস এর যদি নিশটাকে আমি ন্যারো করি তাহলে কি হবে, ক্রিকেট স্পোর্টস বা ফুটবল স্পোর্টস বা রাগবি স্পোর্টস, এই ধরনের যে ন্যারো করছি এটা হচ্ছে আমার কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তোমরা একটা ফোকাস তো কিওয়ার্ড আমি পেয়ে গেছি। তো আমার কথা হচ্ছে, বা আপনারা বলতে পারেন যে আমরা যখন ফোকাস কিওয়ার্ড পেয়ে গিয়েছি তখন আমরা আর কিওয়ার্ড সার্চ করব কেন। আর কিওয়ার্ড সার্চ করার মূলত দুইটা কারণ। কারণটা হচ্ছে, প্রথম কথা যে হচ্ছে আমার ওই কিওয়ার্ডটা আসলে কতটুকু, মানে এই যে তার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিরকম এবং আদার যে ভ্যালু গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, যে এর সিপিসি কত, মানে আমি পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে লিখে কত টাকা পাবো। ধরেন একটা কিওয়ার্ড নিয়ে কেউ লিখছে, একটা কিওয়ার্ডের জন্য গুগল $40 দিচ্ছে, আবার একটা কিওয়ার্ডের জন্য গুগল $2 দিচ্ছে। তো দুইটা লিখলে তো আপনি সমানভাবে লাভবান হবেন না। যেটা $40 দিচ্ছে সেটা আপনি লিখলে এবং সেই কিওয়ার্ডের অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে এক ক্লিকে আপনি হয়তো 10, 12, 20 বা $15, $20 পেয়ে যাবেন। আবার $2 কিওয়ার্ডে যদি আপনি নিয়ে লিখেন তাইলে কি হবে, আপনি কিন্তু খুব কম টাকা পাবেন। তো আপনি যখন একটা কিওয়ার্ড চুজ করবেন তখন অবশ্যই আপনি সিপিসি দেখবেন যে তার আসলে কস্ট পার ক্লিক কত হচ্ছে। তো ভালো কথা দেখলেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি তো একটা কন্টেন্ট তৈরি করবেন। তো কন্টেন্টে আমরা আসলে একটু ছোটবেলার কথা চিন্তা করি, আমরা কিন্তু বিভিন্ন রচনা লিখেছি। এই যে ষড়ঋতুর রচনার কথা চিন্তা করেন, ষড়ঋতুর রচনা আপনি কি লিখেছেন, প্রথমে ভূমিকা দিয়েছেন, তারপরে বাংলাদেশের ষড়ঋতু লিখেছেন, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রীষ্ম, বর্ষা, এগুলা লিখে লিখে লাস্টে আবার উপসংহার দিয়েছেন। এইভাবে যে লিখেছেন, এই যে গ্রীষ্ম লিখেছেন, লিখে এটাকে হাইলাইট করেছেন, এটার নিচে আন্ডারলাইন দিয়েছেন, একটু মার্কার পেন দিয়ে সেটাকে কালার করছেন না, এইভাবে তো হাইলাইট করছেন। তো এইখানেও আমরা যখন ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবো, তখন এই লেখার সময় আমাদের আরো কিছু কিওয়ার্ডের দরকার হবে যেটাকে আমরা হাইলাইট করব।
তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা 6টা করে এরকম কিওয়ার্ড রাখবেন। ওই কিওয়ার্ডের সাথে রিলেটেড এবং রিলেভেন্ট আরো 6টা টপিক নিয়ে আপনারা লিখবেন। কিরকম? এই যে আপনি ডিজিটাল মার্কেটিং লিখতেছেন, ডিজিটাল মার্কেটিং এ আপনি এসইও নিয়ে লিখবেন, আপনি ইমেইল মার্কেটিং নিয়ে লিখবেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে লিখবেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে লিখবেন, এইভাবে বিভিন্ন টপিক কভার করবেন। আবার আরেকটাই হয়তো ডিজিটাল মার্কেটিং লিখছেন, সেখানে ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্স নিয়ে লিখবেন, সেখানে ডিজিটাল মার্কেটিং এর আসলে টিপস দিবেন 10টা, এবং ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে স্ট্র্যাটেজি দিবেন। এইভাবে আসলে বিভিন্ন কিন্তু আমরা হেডিং ক্রিয়েট করব। এই জন্য কি করব? এই জন্য আমরা কিওয়ার্ডে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। তো এখন দেখেন আমরা কোনো না কোনো ভাবে কিন্তু বিভিন্ন কিওয়ার্ড ইউজ করতেছি একটা কন্টেন্টে। তো এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং আমি যখন লিখছি তখন আমাকে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে, 80,80,00,000। কিন্তু এইখানে সবাই যে ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে লিখছে তা কিন্তু না। অনেকেই হয়তো ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে লেখেনি। ধরেন সে লিখছে হচ্ছে মার্কেটিং নিয়ে, একজন লিখছে মার্কেটিং নিয়ে, লিখতে যেয়ে সে কি করছে, সে ডিজিটাল মার্কেটিং এর একটা প্যারা রাখছে এবং এই যে প্যারার আন্ডারে সে হয়তো 10টা সেন্টেন্স লিখছে। তাহলে সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং ফোকাসড কোনো লেখা না। কিন্তু সে যেহেতু এই কিওয়ার্ডটা ইউজ করছে, গুগল তাকে কোনো একটা পেজে আপনার কি করছে, নিয়ে আসছে। তো এখন আমাকে যেটা দেখতে হবে, আমাকে দেখতে হবে যে আসলে ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে কারা লিখছে। এটা আমি কিভাবে বুঝবো? আসলে যাদের টাইটেলটা, এই যে এটাকে আমরা বলি টাইটেল, দেখেন এই যে ব্লু কালারের এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল। আর এই টাইটেলের নিচে যেটা, এটাকে আমরা বলি হচ্ছে মেটা ডিসক্রিপশন। দেখেন এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, এবং এখানে দেখেন, এখানেও আবার দেখেন কিছু কথা কিন্তু বোল্ড হয়ে আছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং একটু বোল্ড হয়ে আছে, আবার এখানে আর কিছু নাই। আবার এইটাতে দেখেন এইখানে মার্কেটিং কথাটা বোল্ড হয়ে আছে। এগুলাকে আমরা বলি মেটা ট্যাগ। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা কি করবো, আমরা দেখবো এই যে যারা হচ্ছে টাইটেলটা ইউজ করছে, এই টাইটেলে আসলে ডিজিটাল মার্কেটিং কথা কারা লিখছে। তার জন্য আমি কি করবো, তার জন্য আমি লিখবো এখানে অল ইন টাইটেল, TITLE। জাস্ট আমার যে কিওয়ার্ডের সামনে আমি অল ইন টাইটেল লিখলাম এবং এই ধরনের একটা সাইন দিলাম। এই যে দেখেন দুইটা ডট, এটাকে সম্ভবত কোলন বলে, এই ডটটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এন্টার করলাম। এখন দেখেন আমার রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে ডিজিটাল মার্কেটিং আছে এবং এখানে কত দেখাচ্ছে, 11 1,18,00,000 না 11 লক্ষ, 1,18,00,000 সম্ভবত। যাই হোক, নাম্বারটা ফ্যাক্ট না, নাম্বারটা কিন্তু ভ্যারি করছে, কমে আসছে আমার আগের থেকে নাম্বার। তার মানে হচ্ছে এতজন আসলে কি করছে, ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে লিখছে। দেখেন এদের প্রত্যেকে গেলে আমি খালি ডিজিটাল মার্কেটিংই পাবো। এই যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, তারপরে এখানেও ডিজিটাল মার্কেটিং, এদের প্রত্যেকটা এখানে যতগুলো আমি পেজে যাব একটার পর একটা, যত পিছন দিকেই যাই, কোনো মানে ইয়ে নাই, সন্দেহ নাই যে আমি যেগুলো কন্টেন্ট পাবো সবগুলো ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে লেখা। তো আমি দেখলাম যে আসলে আমার ভ্যালুটা কমে আসছে। এখন আমি আরেকটা নাম্বার নিব। সেটা কি নাম্বার নিব? সেটা হচ্ছে ইউআরএল। আমার যে এই যে এখানে দেখেন উপরে যে আমি আমার অ্যাড্রেস বারটা দেখি, ওই অ্যাড্রেসটাকে আমরা কি বলি, আমরা বলি ইউআরএল। ইউআরএলও কিন্তু আমরা এই কথাটা ইউজ করব। তো দেখি কতজন ইউআরএল ইউজ করছে, এবং আমি ইন্টার চাপলাম এবং দেখেন এখানে নাম্বারটা কিন্তু আরো কমে গেল, বা নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে, বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে। এবং এই যে দেখেন একটা নাম্বার আসছে, তার মানে হচ্ছে এতজন তাদের যে অ্যাড্রেস ইউআরএলটাতেও এই ডিজিটাল মার্কেটিং কথাটা লিখছে। তার মানে কি, যে তারাও ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করেই কিন্তু লিখছে। আপনি যদি শুধু মার্কেটিং কে ফোকাস করেন, বা আপনি অন্য কোনো একটা কিছু নিয়ে লিখছেন এবং তার প্রাসঙ্গিকতায় ডিজিটাল মার্কেটিংটা চলে আসছে, তাহলে তো আপনি ডিজিটাল মার্কেটিং কথাটা আপনার টাইটেলে বা ট্যাগে ইউজ করবেন না, ইউআরএল এ ইউজ করবেন না। তো এই হচ্ছে বিষয়, আমরা এই জিনিসটা দেখবো। এছাড়া দেখেন এখানে কি বলছে, কিওয়ার্ড ডিফিকাল্টি বলছে, এবং এখানে ফুল রিপোর্ট আছে। আমি ফুল রিপোর্টে একটু যাই এবং সেখান থেকে আপনাদেরকে কিছু দেখাই। আচ্ছা মজবার, এটা তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে কোনো ডাটা দিচ্ছে না, কিন্তু আপনাদের কাছে গেলে দেখবেন এখানে বিভিন্ন ডাটা আপনারা পাবেন। রেজাল্ট অন এসিআরপি দ্বারা বোঝায় হচ্ছে আমরা যে পেজটা আসলে দেখতে পাই, আমরা সার্চ দেওয়ার পর যে পেজটা দেখি সেটাই আসলে এসিআরপি বলে। তো এই একটা রেজাল্ট পাবেন।
এবং এখানে একটা ভলিউম পাবেন এখানে, এবং এখানে একটা ভলিউম পাবেন, যে কিওয়ার্ডের ভলিউমটা কিরকম, মানে এই কিওয়ার্ড লিখে আসলে কত লোক সার্চ করতেছে সেই ভলিউমটা পাবেন। এবং সিপিসি পাবেন। সিপিসি আপনি যদি গুগল ট্রেন্ড থেকে নেন আপনি দুই ধরনের সিপিসি পাবেন, একটা হচ্ছে হাইস্ট, একটা হচ্ছে লোয়েস্ট, ওনাদের ভাষায় যেটাকে বিট বলছে ওরা। তো ওই দুইটা বিটকে যদি আপনি প্লাস করে 2 দিয়ে ডিভাইড করেন তাইলে হয়তো আপনি একটা এর কাছাকাছি একটা ভ্যালু পাবেন। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যে 3টা টুলের কথা বলেছি এছাড়াও কিন্তু অনেক টুল আছে যেগুলো আসলে আমরা এসইও এর কাজে ব্যবহার করি। বা ধরেন এই যে ডাটা আমি নিচ্ছি এটা তো শুধুমাত্র যে মজবার থেকে নেওয়া যায় তা না, আরো অনেক ডাটা থেকে, অনেক সাইট থেকে নিয়ে যায়, অনেক টুল ইউজ করে নেওয়া যায়। এবং টুল টু টুল ডাটা কিন্তু ভ্যারি করে, প্রত্যেক টুল কিন্তু সেম ডাটা দেয় না। এখন কিন্তু মিয়ারলি সেম থাকে, হয়তো কোথাও 19, কোথাও 20, কোথাও 21 এরকম একটা ব্যাপার হয়, খুব বেশি ভ্যারি করে না। তো আপনি যে কোনো যেটা মানে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা এই যে ভিউ ফুল রিপোর্টে গেলে দেখবেন এখানে আরো কিছু ডাটা দিবে, আমরা সেই ডাটাগুলো নিয়ে পরে কাজ করব, আজকে না পরে কাজ করব, পরে বলতে নেক্সট ক্লাসে। তো আসেন আমি আমার ইয়েটাতে আবার ফিরে যাই। আমরা ছিলাম এইখানে, তো দেখেন এইখানে এটা ছাড়া আমি আর কি পাচ্ছি, এটা ছাড়া আমি আর আরো কিছু ডাটা পাচ্ছি। এই যে দেখেন এখানে কি বলছে, এখানে বলতেছে পেজ অথরিটি, এবং এখানে বলতেছে ডিএ, ডোমেইন অথরিটি। আমার যে পেজটা আছে সেই পেজ অথরিটিটাকে মজবার কি করছে, মজবার আমার পেজটার যে বিভিন্ন আমার পেজে আসলে কিরকম ভিউয়ার আসতেছে, আমার পেজকে আসলে কতদিনের পুরনো, মানে কতদিন আগে আমি এই পেজটা লিখছি, আমার পেজের হচ্ছে কি বলবো গুগলের কাছে ইন্ডেক্সিং কততে আছে, এই ধরনের বিভিন্ন কিছু ডাটা সে নিয়ে সে আমার পেজটাকে একটা নাম্বার দিচ্ছে। নাম্বারের মধ্যে আমরা ক্লাসে যারা হচ্ছে খুব ভালো তারা 1, 2, 3, 4 এইভাবে রোল হয় না, তো ঠিক সেরকম এটা 1 থেকে 100-এর মধ্যে প্রকাশ করে। তো এইভাবে প্রকাশ করে যত হায়ার নাম্বার তত আসলে সে ভালো, এইভাবে সে আমার পেজকে একটা নাম্বার দেয় যেটা আমাদের দরকার আছে, আমাদের যে আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব সেই কাজে এই ভ্যালুগুলো আমাদের দরকার। এবং তারপরে কি সেম ভাবে আমি যে পেজের যে আমার ডোমেইনটা আছে, মানে প্রত্যেকটা কিন্তু পেজের একটা মেইন ডোমেইন থাকে। ধরেন ডোমেইন বলতে কি, একটা ওয়েবসাইটের মেইন অ্যাড্রেসটাকে তো আমরা ডোমেইন বলি। তো এই ডোমেইনের আন্ডারে কিন্তু অনেক পেজ থাকে, তো এখানে তার মধ্যে এটা একটা পেজ। তো এই ডোমেইনের অথরিটিটা কিরকম সেটা বলতেছে 92। তো এই দুইটা ডাটা আমরা নিব, এই পিএ এবং ডিএ। এখান থেকে যেটা আমাদের লাগবে সেটা আমাদের লাগবে হচ্ছে আপনার এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি এই ডাটাটা, এবং অল ইন ইউআরএল করে আমরা দেখবো যে আসলে এটা রেজাল্ট কি, এবং এই ডাটাগুলো আমরা নিব। তো নেওয়ার পরে আরো কি ডাটা আমাদের লাগবে, এখান থেকে এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এসইও কোয়াক দিচ্ছে এই ডাটাটা। কি ডাটা দিচ্ছে ও দিচ্ছে দেখেন এইখানে দিচ্ছে ভিজিট 0, মানে এই ডাটাটাও দিচ্ছে না কারণ এখানে অনেক ভিজিট হয়, পেজ ভিজিট 0 এই ডাটাগুলো দিচ্ছে না। এখান থেকে দেখেন এই যে বিং এ কিন্তু ওর এই যে এত ভিজিট হচ্ছে। এবং আমাদের এখান থেকে যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে লাগবে এই যে এ র্যাঙ্ক, এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। মজবার যেরকম বিভিন্ন ফ্যাক্টর নিয়ে আলোচনা করে একটা র্যাঙ্ক দেয়, ঠিক সেরকম অ্যালেক্সা কি করে, অ্যালেক্সাও এর বিভিন্ন কিছু আসলে বিবেচনা করে একে একটা র্যাঙ্কিং দেয়। এই র্যাঙ্কিংটা তার মতো যত হতে পারে, এটার আসলে ওরকম লিমিটেশন নাই। এখানে আছে কত 573, এবং এখানে এজ কত, এর একটা বয়স, মানে এই ডোমেইনটা কবে হয়েছে এটা আমরা দেখব, কারণ যত পুরনো ডোমেইন হবে তার আসলে গুগলের চোখে সে তত প্রাধান্য পাবে। এবং দেখেন পার মান্থ এই যে সাইট গুলো আছে বা এই যে পেজ গুলো আছে এগুলোতে পার মান্থ কিন্তু একটা ভিজিট হচ্ছে, সেই ভিজিটটাও কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে। দেখেন এখানে 6700 ভিজিটর, 6700 জন পার মান্থ এই জিনিসটা পড়ে। এর কিন্তু দেখেন টাইটেলটা অনেক সুন্দর, ডিজিটাল মার্কেটিং মেড সিম্পল, স্টেপ বাই স্টেপ গাইড। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে যদি দেখেন আপনি এগুলো, এখানে দেখবেন হু, হোয়াট, হোয়াই, তারপরে একটু পরে দেখলেন ফান্ডামেন্টাল, এখানে কিন্তু দেখবেন যে কোথায় গেল, আচ্ছা যাই হোক ওইটা চলে গিয়েছে। তো এরকম কিন্তু এই যে ডাটাটা আমরা পাচ্ছি যে পার মান্থ এখানে কিরকম ভিজিটর যায় এবং সে কতগুলো কিওয়ার্ড ইউজ করছে, তার যে কন্টেন্টের সে ইউজ করছে সেখানে সে কতগুলো কিওয়ার্ড ইউজ করছে। 100 এই ডাটাটা আমরা নিব না, কারণ এই ডাটাটা
আসলে আমাদেরকে বিভ্রান্ত করবে, এত তো কিওয়ার্ড আমরাও ইউজ করব না। তো যাই হোক, এইটুকু ডাটা নিব। এখন আমরা একটু স্লাইডে যাই, দেখুন স্লাইড আমাদেরকে কি বলছে। ওইখানে যে আমি আপনাদেরকে আরেকটু অন্যভাবে বলি কথাগুলো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে কিওয়ার্ড অপটিমাইজেশনের জন্য আমাদের কিছু টুলস লাগবে। সেই টুলস গুলো কি? টুলস গুলো হচ্ছে এসইও কোয়াক, কিওয়ার্ড এভরিওয়্যার, মজবার, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এইটুকু হলে আপাতত হচ্ছে, আর কিছু লাগছে না। উবার সাজেস্ট একটা আছে, এটা থেকেও আসলে আমাদের কিওয়ার্ড সে সাজেস্ট করে, এবং গুগল ট্রেন্ডস আমরা কোন এক ক্লাসে হয়তো আপনাদেরকে না দেখিয়ে থাকলেও আমি কাউকে দেখিয়েছিলাম, কিন্তু গুগল ট্রেন্ডস আমার মতে খুব একটা ভালো সে ডাটা দেয় না, এবং তার ডাটাগুলো আসলে আমি অন্তত বুঝতে পারি না, আমার মনে হয় আপনারাও খুব একটা বুঝতে পারবেন না, বা সে হয়তো বাংলাদেশের জন্য প্রপার ডাটা দেয় না। কারণ তার কয়েকটা কিওয়ার্ড নিয়ে যখন আপনি সার্চ করবেন, দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ডে সে একই রকম ভ্যালু দিচ্ছে, একই রকম ভ্যালু দিয়ে থাকে। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের এই তিনটা লাগবে, এসইও কোয়াক, কিওয়ার্ড এভরিওয়্যার এবং মজবার। এই তিনটা তো আমরা ইনস্টল করে নিয়েছি, এবং আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমরা ডাটাগুলো নিব, এই টুলস গুলো আমরা নিব। তো আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে যাব হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে, এবং সেখানে যে আমরা হচ্ছে কিওয়ার্ড পিক করব। আমরা বেছে বেছে আমাদের যে যেভাবে আসলে কাজ করতে চাই, এইরকম আমাদের ডিমান্ড অনুযায়ী বা আমাদের ইন্টেনশন অনুযায়ী আমরা ধরেন 50টা কিওয়ার্ড নিলাম বা 30টা কিওয়ার্ড নিলাম। তো এই কিওয়ার্ড নেওয়ার পর আমরা কি করব? আমরা এই যে ডাটাগুলো নেব, কি নেব? সার্চ ভ্যালু নেব বা সার্চ ভলিউম নেব, যে আসলে ওই পার্টিকুলার কিওয়ার্ডের সার্চ ভলিউম কিরকম, প্রত্যেকদিন কত লোক ওই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছে। এবং এই যে 50টা কিওয়ার্ডের জন্য কিন্তু আমাকে 50টা ডাটাই কালেক্ট করতে হবে এক এক করে। আপনি মনে করবেন যে 50টা কিওয়ার্ডের জন্য 50টা ডাটা কালেক্ট করবে, এটা তো অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, কিওয়ার্ড যে অপটিমাইজেশনের ব্যাপারটা, কিওয়ার্ড নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, এটা অনেক সময় দিতে হবে আপনার। কিওয়ার্ড এই যে কাজ করতে হলে একটা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য যে আনুষঙ্গিক কিওয়ার্ড গুলো লাগে, এগুলো সবগুলো মিলেই তো ওই পার্টিকুলার কিওয়ার্ডেরই কাজ। তো এই একটা কাজ করতে আপনার 1 সপ্তাহের মতো লেগে যেতে পারে, এটা কোনো বিষয় না। তারপর কি আমরা কম্পিটিশন দেখবো। কম্পিটিশন কি? কম্পিটিশন ছিল অনেকটা ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টির মতো। ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে কম্পিটিশন, যেটাই বলেন সেই ডাটাগুলো নিবে। তো দুইটা ডাটা পাইলাম, আর কি দেখবো? সিপিসি রেট দেখবো। তারপরে কি দেখবো? এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন, যেটাই হোক, গুগল থেকে লিখলে এখানে হাই লিখে রাখবো, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি এসইও কোয়াক থেকে আমরা ওর এক্সাক্ট ফিগারটা লিখে রাখবো। দেন কি? ডোমেইন অথরিটি। এখন আপনি দেখেন, এতক্ষণ আমরা যতটুকু বললাম, এই চারটা জিনিস একটু খেয়াল করেন, এই চারটা জিনিস কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে একদম ডিরেক্টলি রিলেটেড, তাই না? কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনি দেখতে পারবেন, কিওয়ার্ডের কম্পিটিশন আপনি দেখতে পারবেন, কিওয়ার্ডের সিপিসি রেট আপনি দেখতে পারবেন, কিওয়ার্ডের ডিফিকাল্টি আপনি দেখতে পারবেন, কিন্তু কিওয়ার্ডের ডোমেইন অথরিটি কিভাবে পাবেন? কিওয়ার্ড তো কোনো ডোমেইন না। একটা ডোমেইনে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করছে, ঠিক আছে, কিন্তু কিওয়ার্ডের ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি তো আমরা পাবো না। আমরা এখানে কি করব? আমরা আসলে প্রথম পেজটাকেই ধরবো, যে আমরা কাজ করব শুধুমাত্র পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর প্রথমে যে ভ্যালুটা দিবে বা প্রথম পেজে যা যা আসবে, শুধু ওই প্রথম পেজের ডাটাটা নিয়ে আমরা কাজ করব। এবং কি করব? আমরা হচ্ছে 40কে একটা স্ট্যান্ডার্ড ধরবো, 40কে আমরা স্ট্যান্ডার্ড ধরবো, এবং আমরা দেখব যে আমার পার্টিকুলার কিওয়ার্ড, আমি এ লিখে সার্চ দিলাম, এ লিখে সার্চ দেওয়ার পরে আমার এই যে গুগল কি করলো? আমাকে 10টা পেজ শো করলো। 10টা পেজ শো করার পরে কি হলো? আমি দেখবো যে এই 10টা পেজে যে 10টা সাইট আছে, তাদের মধ্যে থেকে যাদের হচ্ছে পেজ অথরিটি 40-এর বেশি, তাদেরকে আমি হচ্ছে কাউন্ট করব। তো আমি দেখলাম যে আমার এই 10টার মধ্যে 40-এর বেশি পেজ অথরিটি আছে, এমন হচ্ছে সাইটের সংখ্যা বা পেজের সংখ্যা হচ্ছে 10টা। তাহলে আমি 10টাকে নিয়ে নেব। যদি দেখি একটাও নাই, 0। যদি দেখি 4টা, তাহলে 4টা নিব। এইভাবে আমি পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি কাউন্ট করব। এটাকে বোঝাতে পেরেছি ভাই কিভাবে নিব এই নাম্বারটা? বা কেউ বোঝেন নাই? যে না, কথাটা ক্লিয়ার হয় না? আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমি বলি। আমরা হচ্ছে ধরেন, চলেন আমি এখানে একটু ইয়ে করে আপনি ট্যাবে চলে যাবেন। দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং, এটা এই যে ধরেন আমি আপনাকে বললাম তুমি ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড ডিফিকাল্টি নাম্বার আমাকে বলো। কেউ একজন আমাকে বলেন যে ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড ডিফিকাল্টি নাম্বারটা কত?
আমি ধরেন একটা এক্সেল শিট নিয়ে বসে আছি, আমি আপনার কাছে নাম্বার চাইবো, আপনি আমাকে নাম্বার বলবেন। আপনি এখন আমাকে বলেন যে এই যে ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত? কেউ একজন দেখতে পাচ্ছেন না, আমাকে বলেন নাম্বারটা বলেন। আপনার পেজে 75.44%। আচ্ছা 75.44%, ঠিক আছে। এখন এই কিওয়ার্ডের আমাকে এই যে এখানে কি লেখা আছে অল ইন ইউআরএলটা বলেন, খালি নাম্বারগুলো বলে যান, আপনাকে ইয়ে করে বলতে হবে না, যেটা দেখছেন সেটাই বলেন। 557000। 557000, ঠিক আছে আমি লিখলাম। এখন এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের আমাকে আপনি পেজ অথরিটি বলেন। এই যে পিএতে পেজ অথরিটি এটা বলেন, এটা কি আপনি বলতে পারবেন? এটা তো 64 দেখাচ্ছে 64, কেন দেখাচ্ছে? এই যে এখানে আরেকটা দেখাচ্ছে যে 51, এই যে এখানে আরেকটা দেখাচ্ছে 59, কোনটা নেবেন আপনি? এটা তো কিওয়ার্ডের দেখাচ্ছে না, এটা কার দেখাচ্ছে? এটা পেজের দেখাচ্ছে। তাহলে এটা কি কিওয়ার্ডের সাথে ডিরেক্টলি কিন্তু রিলেটেড না। আমি যে এই যে ডিজিটাল মার্কেটিং লিখেছি এই কিওয়ার্ডের সম্পর্কে ডাটা এরা দিচ্ছে, কিন্তু এরা তো আমাকে পেজের সম্পর্কে ডাটা দিচ্ছে। এই যে এটা হচ্ছে পেজের অথরিটি, এই যে পেজটা, এই পেজের এটা ডাটা পেজ অথরিটি, এবং এটা হচ্ছে ডোমেইন অথরিটি। এটা তো আমার কিওয়ার্ডের কোনো ডাটা না, এটা কি কিওয়ার্ডের ডাটা? এটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে যারা কাজ করছে তাদের সম্পর্কে বলছে। তো আমাকে দেখতে হবে আমার এই যে কিওয়ার্ড নিয়ে যারা কাজ করছে তারা কতটা স্ট্রং, তাদের সম্পর্কে আমাকে জানতে হবে। আমি কিওয়ার্ডটা নিয়ে তো জানলাম, হ্যালো কিওয়ার্ড নিয়ে জি আপু। ভাইয়া মাঝখান থেকে শুনতে পাইনি। ও শুনতে পাননি? আচ্ছা আমি আবার বলছি, না আমি যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলছি তখন দেখেন এরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিন্তু আমাকে একটা ডাটা দিচ্ছে। এই যে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা কার ডাটা? এই যে ভ্যালুটা, এই যে একটা নিউমেরিক্যাল ভ্যালু দেখা যাচ্ছে, এটা কার ভ্যালু? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিরেক্ট ভ্যালু। এই ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ড ডিফিকাল্টি বা এই ডিজিটাল মার্কেটিং এর ডিফিকাল্টি হচ্ছে 75.44। এই যে এখানে দেখাচ্ছে অ্যাবাউট এত রেজাল্ট, এই রেজাল্টটা কার? এই রেজাল্টটা এই ডিজিটাল মার্কেটিং এর রেজাল্ট। এটা হচ্ছে এই দুইটা রেজাল্ট এর সাথে হচ্ছে সরাসরি সম্পর্কিত। কিন্তু আমি যখন মাহমুদ ভাই, জি ভাই, আপনার পেজে 70 প্লাস দেখাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা, আমার এখানে কেন 64 দেখাচ্ছে? আপনার কি অল ইন ইউআরএল দিয়ে লিখছেন? হ্যাঁ, অল ইন ইউআরএল, তারপর ডিজিটাল মার্কেটিং, আপনার সেম টেক্সট লেখা আর কি, সেম জিনিসটা লেখা। অন্যান্য রেজাল্ট সেম আছে কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টিটা আলাদা কেন? কেন দেখাচ্ছে এটা হয়তো কোনো কারণে ভ্যারি করতেছে ভাইয়া, আচ্ছা, তবে এটা তো এরকম হওয়ার কথা না। আচ্ছা আপনার ঠিক আছে ভাইয়া কি আরেকটা দেখাচ্ছে? না না ঠিক আছে আপনারটাই। আচ্ছা ঠিক আছে, হয়তো কোনো কারণে। আচ্ছা জুবের ভাই কি হচ্ছে, আরেকটা দেখাচ্ছে? ভাই আমার 75.16%। তাইলে হয়তো কোনো তাহলে কারণে এটা কি আসলে ভ্যারি করতে পারে নাকি? পিসি টু পিসি বা ইউজার টু ইউজার কি আলাদা হতে পারে? ইউজার টু ইউজার আলাদা তো হওয়ার কথা না ভাই। আমি যদি এটা টাইম টু টাইম ভেরি করে। আমার এখন আমি আবার রিফ্রেশ দিলাম পেজ, এখন আবার আলাদা হলো 64.61। হ্যাঁ এটা হচ্ছে ওই যে ভাইয়া যেটা বললো, এটা টাইম টু টাইম ভ্যারি করতে পারে। আমি হয়তো কিছুক্ষণ আগে করে রাখছি, এটা হয়তো রাতে গেলে আরেকটা আসবে, এরকম হতে পারে। হতে কারণ পারে। প্রতিনিয়ত আপডেট তো হচ্ছে, এই একটা ব্যাপার থাকে। তবে এই জন্য সমস্যা নেই, এটা হচ্ছে এই যে প্রতিনিয়ত আপডেট তাহলে হয়। আর হচ্ছে আরো কিছু আছে, যেমন এই যে গুগলের অ্যালেক্সা র্যাঙ্ক, এই যে এগুলো আসলে 6 মাস পর পর একটা করে চেঞ্জ হয়। এটা 6 মাসের আগে আর চেঞ্জ হবে না। এই যে র্যাঙ্কটা দেখাচ্ছে 573, এটা 6 মাসের আগে চেঞ্জ হবে না আপনার। তো যাক সমস্যা হবে না, যার যে ডাটাটাই হোক। আমি আসলে মূল জিনিসটা বোঝা যাচ্ছে, এটা একটু আপনাদেরকে বলি। তো দেখেন এই যে ডাটাটা, এটা আসলে কিসের সাথে ভ্যারি করছে? এটা আমার কিওয়ার্ডের সাথে ভ্যারি করছে। কিন্তু আমি তো আরো কিছু ফ্যাক্টর নিয়ে কাজ করব। কি ফ্যাক্টর নিয়ে কাজ করব? আমি পিএ নিব, আমি ডিএ নিব। আমি যদি আপনাকে বলি আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডের পিএ কত, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি বলবেন আপনি তো ডিজিটাল মার্কেটিং এর পিএ তো দেখাচ্ছে। এই যে পেজ অথরিটি বলছে, এই হচ্ছে এই যে পেজটা, এই পেজের অথরিটিটার কথা সে বলছে। এই যে এখানে লিংকটা আছে, এই লিংকের, এটা তো একটা পেজ, এই যে খুব ঝামেলা করছে, এটা তো একটা পেজ। এই পেজের সে
পেজের সে একটা কি বলবো জাস্টিফাই করতেছে, এই যে দিয়ে এটা তো এই পেজের যে ডোমেইন, সে ডোমেইনকে জাস্টিফাই করতেছে। তো আমি কি করতেছি, আমি যখন আমার কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি তখন এই কিওয়ার্ড নিয়ে অন্য যারা কাজ করতেছে তাদের সম্পর্কে আমার জানতে হবে, যে আমার যারা কম্পিটিটর তাদের আসলে অবস্থান কিরকম। তো আমি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরে নিব, ধরেন 40। আমি এখন দেখবো যে 40-র উপরে কারা কারা আছে তাদেরকে আমি কাউন্ট করব। তো ধরেন প্রথমে আমি চলে আসি, এখানে হচ্ছে এই 64, তাহলে আমি ধরে নিলাম একজন আছে যে যার পেজ অথরিটি খুব ভালো। এখানে দেখেন 51, 2 জন ধরলাম। এখানে দেখেন 3 জন ধরলাম। এখানে 4 জন ধরলাম। এখানেও 5 জন, এখানে 6, এখানে 7। এই যে দেখেন এর আবার 16, এর পেজ অথরিটি ভালো না, আমি একে বাদ দিয়ে দিব, একে আমি গুনবো না। এইভাবে আমি প্রত্যেকটা গুণে আমি যে কয়টা পাবো, এই দেখেন এর 38, একেও আমি গুনবো না। আমার তাহলে কি হবে, আমার হবে 40 নাম্বারটা হবে স্ট্যান্ডার্ড। এর উপরে যাদেরকে আমি পাবো তাদেরকে আমি কাউন্ট করবো। আমার ওই যে ডাটার একটা ঘর থাকবে, আমি একটা এক্সেল শিট নিব। শিট নিয়ে আমি প্রথম কলামটা কি রাখবো, কিওয়ার্ড। সেখানে আমি যে 50টা কিওয়ার্ড পিক করছি, সেই পিক করা কিওয়ার্ড গুলো থাকবে, এবং তার পাশে কি থাকবে, পিএ থাকবে, ডিএ থাকবে। আমি পিএ তে কত লিখবো, আমি যদি 4টা পাই 4টা লিখবো, আমি যদি 5টা পাই 5টা লিখবো। এইভাবে আমি লিখতে থাকবো। ভাইয়া আমাদের দেখাচ্ছে না কেন যে পিএডি এটা? দেখেন আমার দেখাচ্ছে না। আচ্ছা, আপনি মজবারে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন? মজবারের ওখানে আচ্ছা আমার এখানে মজবারে দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট। এবং সেটা ভ্যালিড করার পরে অ্যাক্টিভ করলে তারপর দেখাবে, তার আগে নয়। আচ্ছা তো সমস্যা নেই, এটা আমি আপনাদেরকে আজকে এই জন্যই দেখিয়ে দিলাম, যেটা আপনারা একটু ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন। আমরা নেক্সট ক্লাস কি করবো, একটা এক্সেল ফাইল নিব, ফাইল নিয়ে সবাই মিলে একটা কাজ করব যে কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ করে। তো এখন তো বুঝতে পারলেন আসলে আমি কিভাবে ডাটাগুলো নিব এবং কিভাবে কি করব। তো আসলে আমি আবার স্লাইডে যাই। তো এই যে দেখেন, তাহলে আমি কি বললাম, যে আমি যে প্রথম 4টা ডাটার কথা বলছি এগুলো সরাসরি আমার হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে রিলেটেড, আর বাকি যে ডাটাগুলো দেখছি আমি এইগুলা হচ্ছে কিওয়ার্ডের সাথে সরাসরি রিলেটেড না। এগুলো আমাকে একটু হিসাব নিকাশ করে নিতে হবে, আমার স্ট্যান্ডার্ড ধরতে হবে। আপনি যদি মনে করেন যে না 40 না, আমি খুব হাই কম্পিটিশনে যাব, তাইলে আমি কি করব, আমি হচ্ছে আপনার 60 করে দেবো এটাকে। আমি চিন্তা করলাম আমি একদম হাই কম্পিটিশনে যাবো, আমি 80-র মতো করলাম। তো এই ধরনের আমরা করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড 40। যত হাই কম্পিটিশনে যান আর যত লো কম্পিটিশনে আসেন, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 40-এ আপনি থাকবেন। তো এই গেল বিষয় যে কিওয়ার্ড অপটিমাইজেশনের কাজ আমরা কিভাবে করব। এতটুকু যদি বুঝে থাকেন তাইলে নেক্সট ক্লাসে আমরা ভালো মতো কাজ করতে পারবো। আসলে ডিরেক্ট তো আর প্র্যাকটিক্যালে যাওয়া যায় না, এই এতটুকু থিওরিটিক্যাল যদি না বলতাম তাইলে হয়তো ওই যে প্র্যাকটিক্যালে যখন যাইতাম তখন আরেকটু ঝামেলা হইতো। তো আজকে আর প্র্যাকটিক্যালে যাচ্ছি না, আজকে অন্য আর কিছু আপনাদেরকে নিয়ে আলোচনা করব। তো এইটা গেল অন পেজ অপটিমাইজেশনের একটা পার্ট। আরো কিছু আছে, আমরা এই যে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন আরো কিছু কাজ করব, এগুলো আমরা পরে দেখব। তো আসেন এখন একটু এসইও নিয়ে আসলে কথা বলি। এসইও তো আপনারা মোটামুটি সবাই জানেন যে একটা হচ্ছে ওয়েবসাইটকে বা পেজকে আসলে গুগলের যে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য আমরা যে স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করি, বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, সেই স্ট্র্যাটেজি গুলোকে আমরা এসইও বলছি। তো এসইও তে এই অ্যালগরিদম সম্পর্কে একটু পরে বলবো, এটা আপনাদের কিন্তু সিলেবাসে আছে। যেহেতু সিলেবাসে আছে সেহেতু কভার করতে হবে। এখানে ডেফিনিশন এটা আপনারা বলার কিছু নাই। বেসিকটা দেখেন, বেসিকটা হচ্ছে কি, যে প্রত্যেকটা সার্চ ইঞ্জিন 2 ধরনের রেজাল্ট শো করে, সেটা হচ্ছে অর্গানিক সার্চ রেজাল্ট এবং পেইড সার্চ রেজাল্ট। আপনি যদি গুগলকে টাকা দেন যে তুমি আমার এই পেজটাকে সামনে শো করো, গুগল নির্দ্বিধায় শো করবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি খুব ভালো কন্টেন্ট লিখতে পারেন, আপনি যদি কিওয়ার্ডের কথা চিন্তা নাও করেন, কিওয়ার্ডের কথা চিন্তা না করেও যদি আপনি খুব ভালো কন্টেন্ট পাবলিশ করতে থাকেন প্রতিদিন নিয়মিত, তাহলে আপনি একটা পজিশনে চলে যাবেন। আপনার কিওয়ার্ড ফোকাসড হইতে হবে না, আপনি জাস্ট ভালো কন্টেন্ট পাবলিশ করেন, গুগল আপনাকে সামনে নিয়ে যাবে। তারপরে হচ্ছে বলছে গুগল শোস 10 সার্চ রেজাল্ট ইন এভরি পেজ। গুগল প্রত্যেক সার্চ পেজে 10টা করে আসলে কিওয়ার্ড, 10টা করে ওয়েব পেজ শো করে। এবং এইখানে এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট ইস্যু, এটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। সেটা কি, সেটা হচ্ছে 2 ধরনের অপটিমাইজেশন আছে।
অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন। আবার একটু মনে রাখেন যে অন পেজ এবং অফ পেজ। তো অফ পেজের কথাটা বলি, অফ পেজ যে অপটিমাইজেশন, না অন পেজটা থেকেই বলি। অন পেজ অপটিমাইজেশন কি? অন পেজ অপটিমাইজেশন হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো পিক করছি, আমি যে কন্টেন্টটা লিখছি, আমি আমার ওয়েবসাইটের যে নেভিগেশন সিস্টেমটা আসলে করে রাখছি সেটা ইউজার ফ্রেন্ডলি কিনা। দেখেন একসময় কি হয়েছে, নকিয়া ফোন কিন্তু বাজারে খুব চলছে, কিন্তু নকিয়া ফোনের আগে কি ফোন মার্কেটে ছিল না? ছিল। মটোরোলা ছিল, সিমেন্স ছিল, আরো ফোন ছিল, কিন্তু সেগুলো কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন থাকতে পারেনি নকিয়ার কারণে। এর একটাই রিজন, আপনাদের যাকে আমি জিজ্ঞাসা করি আপনারা কি বলবেন, যে নকিয়া ব্যবহার করা সহজ। এই যে ইউজার ফ্রেন্ডলি, আপনার ওয়েবসাইটটাও কিন্তু ইউজার ফ্রেন্ডলি হতে হবে, না হলে কি সমস্যা হবে সেটা আমরা দেখবো। কিন্তু এটা মনে রাখবেন, আপনার যে ওয়েবসাইট, আপনি যদি কখনো নিজের ওয়েবসাইট ক্রিয়েট করেন সেটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এটা আসলে যারা ওয়েব ডেভেলপার তারা যখন ফ্রিল্যান্সিং কাজ করতে যায় এটা তাদের ইস্যু, কিন্তু আমরা যেহেতু ফ্রিল্যান্সিং কাজ করবো আমাদের তো আর বলবে না যে তুমি আমার ওয়েব পেজটা ডিজাইন করে দাও, এটা ইউজার ফ্রেন্ডলি করে দাও। কিন্তু এটা আপনাদের আসলে জেনে রাখা দরকার যে অন পেজের ক্ষেত্রে কি হয়, যে ওয়েবসাইটটাকে ইউজার ফ্রেন্ডলি করতে হয় এবং ওয়েবসাইটের যে ডেকোরেশন বা ডিজাইন যেটা, সেটাও কিন্তু অনেক সুন্দর হতে হয়, অনেক সহজ হতে হয়। ক্ল্যামজি কোনো কিছু কিন্তু মানুষ পছন্দ করেন। এখন আপনি আপনার যে গুগল ইন্টারফেসের দিকে তাকান, আপনার ক্ল্যামজি লাগবে, আপনার ভালো লাগবে না। তো এই গেল ব্যাপার। এবং অফ পেজ কি? অফ পেজ হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের ভিতরের কিছু না, আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে বা যে কন্টেন্ট গুলো লিখছেন আপনি, তার যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো বিভিন্ন আসলে সাইটে গিয়ে প্রমোট করা, বিভিন্ন সাইটে যে প্রমোট করা। মজার বিষয় হচ্ছে গুগল বলছে যে তুমি এই কাজটা করো না, সে এটা পছন্দ করে না, আপনি করতে মানা করছে না, কিন্তু সে বলছে আমি আমি এই কাজটা পছন্দ করি না, তোমরা যদি এই কাজ করো তাহলে আমি কিন্তু তোমাদেরকে ফার্স্ট পেজে কখনোই নিয়ে আসবো না, বা আমি তোমাদেরকে পেজে র্যাঙ্ক দিব না। তুমি আজকে হয়তো র্যাঙ্কে আসছো, কিন্তু বেশি দিন কিন্তু এখানে সার্ভাইভ করতে পারবে না। সামহাও কোনো কারণে আপনি মেশিন ল্যাঙ্গুয়েজকে ফাঁকি টাকি দিয়ে চলে আসছেন, কিন্তু তুমি এটাতে সার্ভাইভ করতে পারবে না। কোনটা করলে? সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন করলে। এখন আপনি বলবেন যদি অফ পেজ অপটিমাইজেশন গুগল করতে মানাই করে, তাহলে কেন করতেছি আমরা? করার কারণ হচ্ছে আমাদের যে ফেসবুকে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করছি তার দুইটা ইন্টেনশন। প্রথম ইন্টেনশন, আমরা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করব। ইনফরমেশন প্রোভাইড করব মানে কি? আমরা তো ইনফরমেশনই প্রোভাইড করি, কিন্তু ইনফরমেশন প্রোভাইড করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করব, আমরা অ্যাড নিব এবং সেই অ্যাডের এগেইনস্টে আমরা হচ্ছে কি করব, ইনকাম জেনারেট করব। আরেকটা ইস্যু থাকে যেটা হচ্ছে আপনার, আপনি অ্যাডসেন্স করবেন না, আপনার একটা বিজনেস আছে, আপনাকে বিজনেসে সার্ভাইভ করতে গেলে, ট্রেন্ড মিলিয়ে চলতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে কি, ফিজিক্যালি প্রেজেন্স থাকতে হবে। আপনার বিজনেসের জন্য আপনি একটা ওয়েবসাইট খুলছেন, তো আপনার কথা হচ্ছে আমি বিজনেস করি ভাই, আমার সেল দরকার, আমার গুগলের ফার্স্ট পেজে যাওয়ার তো দরকার নাই। তুমি এই জব পেজ অপটিমাইজেশন করো, বিভিন্ন জায়গায় আমার লিংক দাও, বিভিন্ন জায়গায় আমার লিংক দিতে থাকো। এই লিংক থেকে যখন যারা আসবে, লিংক থেকে অনেকে আমার সাইটে আসলে আসবে, আমার ট্রাফিক জেনারেট হবে, আমার ওগুলা ফার্স্ট পেজের দরকার নাই, আমি যেখানে থাকি তুমি লিংক দাও। এই জন্য আসলে অফ পেজ অপটিমাইজেশনের কাজটা করতে হয়। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তারা শুরুতেই যদি এখন ফ্রিল্যান্সিং এর মার্কেটে গিয়ে বলেন আমি এসইও এর কাজ পারি, তাহলে যে দেখবে সে আসলে বুঝবে যে আপনি এসইও এর কাজ পারেন না। আপনি এসইও তো অনেক বড় একটা ওয়ার্ড, এসইও অনেক বিশাল কিছু কভার করে। আপনি ছোট ছোট এই যে এই ট্যাগ গুলো ইউজ করবেন, কি করবেন? আপনি ছোট ছোট ট্যাগ গুলো ইউজ করবেন হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমি বলেছি যে কি করবেন, আপনি অফ পেজ অপটিমাইজেশনের কথা বলবেন, যে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে ডিরেক্টরি সাবমিশন করতে পারেন, আপনি সোশ্যাল বুকমার্কিং সাবমিশন করতে পারেন, আপনি ব্লগ কমেন্ট করতে পারেন, আপনি আর্টিকেল সাবমিশন করতে পারেন, আপনি লিস্টিং অন বিজনেস পোর্টালের কাজগুলো করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারেন। তো এতে কি বুঝবে না, এই আসলে আপনি পার্টিকুলার কোন একটা বিষয়কে যখন আসলে বলছেন, তখন আপনি সেই জিনিসগুলো নিশ্চয়ই জানেন। তার আগে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলেই দিয়েছি যে আসলে গুগল এই জিনিসটা পছন্দ করে না। যেহেতু গুগল এই জিনিসটা পছন্দ করে না, তাহলে সে কি করে, সেই জিনিসটা ফিল্টার করে, ফিল্টার করে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দেয় কিংবা আরো পিছনে দিয়ে দেয়। যার কারণে আমাদের কি হয়, আমাদের এই এই কাজগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে আমি বলতেছি ডিরেক্টরি সাবমিশন।
তো ডিরেক্টরি সাবমিশনটা যদি আপনি করবে, একটা তো সাইট লাগবে যে সাইটে আসলে ডিরেক্টরি সাবমিশন করা হয়। এই সাইটটা খুঁজে পাওয়া আপনার জন্য টাফ। আপনি কি বলছি আমি বলছি সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। তো সোশ্যাল বুকমার্কিং সাবমিশন করার জন্য তো আমাকে একটা সোশ্যাল বুকমার্কিং সাইটে যেতে হবে। এই সোশ্যাল বুকমার্কিং সাইটে যাওয়াটাই আমার জন্য টাফ, কারণ এই সাইটগুলো খুঁজে পাওয়া যায় না, গুগল এগুলো খুব ফিল্টার করে। তো এখন বিষয়টা হচ্ছে এই যে কাজগুলো, এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজগুলো আপনারা করবেন, ফ্রিল্যান্সিং এ করে টাকা ইনকাম করবেন। কিন্তু আপনার যে সমস্যাটা যেটা হচ্ছে, যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেটাকে আপনাকে এই ধরনের সাইট গুলোকে আসলে খুঁজে বের করতে হবে। আপনি যদি আজকে বসে খুঁজে 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 1000টা সাইট পেয়ে যান, 1000টা বা 500টা বা ধরলাম আপনার কাছে 400টা আসলে বুকমার্কিং সাইট আছে বা ডিরেক্টরি সাবমিশন সাইট আছে। তো এই ডিরেক্টরি সাবমিশন সাইট যদি আপনার 400টা থেকে থাকে, তাইলে মনে করবেন আপনি গেইনার। আপনার কাছে এতগুলো আছে মানে কি, এটা আপনার কাছে একটা অ্যাসেট। এটা যার যার কাছে হবে তার কাছে এটা অ্যাসেট। আপনি যে কোনো ক্লায়েন্টকে বলতে পারবেন আমার কাছে 400 সাইট আছে, তুমি দাও না কেন, আমি করে দিচ্ছি। এই 400 জায়গায় যদি আপনি একটা লিংক দিয়ে আসেন, এই 400 জায়গা থেকে 4 জন আসলেও তো ওনার লাভ। তো এই হচ্ছে বিষয়। আসেন দেখি এই বিষয়গুলো কিভাবে কাজ করে। পেজ অপটিমাইজেশন আমরা চলে আসলাম। দেখেন ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনে কি দরকার আপনার? আপনার দরকার হবে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দরকার হবে, কিওয়ার্ড দরকার হবে, টাইটেল দরকার হবে, অথর নেম দরকার হবে, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড দরকার হবে। তো এই জিনিসগুলো আপনি কোথায় থেকে পাবেন? এই জিনিসগুলো আপনার ক্লায়েন্ট, যে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট অ্যাড্রেস দিবে, কারণ তার বিজনেসকে তো সে প্রমোট করবে, সে ওয়েবসাইট অ্যাড্রেস না দিলে তো আপনি পাবেন না। তো আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিবে এবং কোন কিওয়ার্ড গুলোকে সে পিক করবে সেটাও আপনাকে বলে দিবে, টাইটেল বলে দিবে, অথর নেম বলে দিবে। এবং ধরেন অনেক সময় হয় কি, ইমেল আপনাকে দিতেও পারে। যদি ইমেল না দেয় তাহলে আপনি একটা ইমেল ক্রিয়েট করবেন এবং আপনি যখন ক্লায়েন্টকে আপনার কাজটা জমা দিবেন, আপনি ক্লায়েন্টকে যখন বলবেন যে আমার কাজ হয়ে গেছে, তখন তো আপনি তাকে মুখে বলবেন না, কিছু তো প্রোভাইড করতে হবে ডাটা, কিভাবে আপনি কাজটা করছেন। তখন তাকে আপনি এই যে ইমেল একটা আইডি ক্রিয়েট করছেন, এই ইমেল আইডিটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, যেই নাও ইমেল আইডি এবং পাসওয়ার্ড। এটা কেন দিবেন সেটাও বলছি। আর সাথে কি দিবেন? সাথে একটা এক্সেল ফাইল দিবেন। সেই এক্সেল ফাইলে আপনি কি করবেন? সিরিয়ালি লিখবেন। প্রথমে কি লিখবেন? যে ডিরেক্টরি সাবমিশন করছেন যেখানে, সেই সাইটটার নাম লিখবেন এবং তার পাশে লিখবেন কি, লিংক দিবেন। আপনি যেটা সাবমিট করছেন অবশ্যই সেটা তো একটা পেজে শো করবে, তো সেই পেজটার লিংক দিবেন। তো আপনার ক্লায়েন্ট কি করবে? আপনার ক্লায়েন্ট সেটা যখন পাবে তখন সে হয়তো ইমেল দেখবে, যে আসলে ইমেল দেখলেন সেই ইমেল আপনি যেখানে যেখানে সাবমিশন করবেন তারা কিন্তু একটা রিপ্লাই ইমেল আপনাকে দিয়ে দিবে, দিয়ে জানাবে যে হ্যাঁ এই কাজটা হয়ে গেছে। তো সেই ইমেল দেখে বোঝা যাবে যে হ্যাঁ এরকম আছে। আবার সে কি করতে পারে? সে আপনার এক্সেল ফাইলে গিয়ে এই যে আপনি 100টা দিচ্ছেন, তো সে র্যান্ডমলি 10টা পিক করলো, পিক করে দেখলো যে আসলে দেখায় কিনা। তো এখানে একটু খেয়াল রাখবেন আপনারা, যে অনেক সময় কিন্তু আপনি দেওয়ার সাথে সাথে এই কাজগুলো অ্যাপ্রুভ হয় না, এটা টাইম নেয়। কতটুকু টাইম নেয়? হয়তো 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, হয়তো অনেক সময় পেন্ডিং হয়েই থাকে, ওই কাজ আর হয়ই না। তো যেটাই হোক আপনি একটা স্ট্যাটাসও দিয়ে দিবেন, যেটা হয়ে গেছে সেটা পাশে লিখবেন ইয়েস, যেটা হয়নি সেটা ওয়েটিং। তাহলে আপনার ক্লায়েন্ট যখন দেখবে যে না ওয়েটিং এ আছে, তাহলে ঠিক আছে, এটা হতে পারে বা হবে। কিন্তু ধরেন আপনার একটা ওয়েটিং এ আছে, আপনি কোনো কিছুই লেখেননি, ইয়েস নো কিছুই লেখেননি, সে যখন ওইটাতে ক্লিক করলো এবং যে পাইলো না, একটা ব্যাড ইমপ্রেশন কিন্তু আপনার ক্রিয়েট হবে, আপনি একটা কাস্টমার হারাতে পারেন। তো এখানে গেল এই হচ্ছে কি লাগবে আপনার, কি জমা দিবেন, এটার বিষয়। এটা মিয়ারলি সেম, এমন না যে আপনার এই জিনিসগুলাই লাগবে বা আপনার এর প্রত্যেকটাই লাগবে। হয়তো এখান থেকে সবগুলো লাগবে, হয়তো কোনোগুলো লাগবে না, বা এখানে এমন কিছু আমি লিখি নাই যেটা আপনার লাগতে পারে। কিন্তু আপনি ওইটা আসলে ফেস করতে পারবেন, ওইটার জন্য আপনি প্যানিক হয়ে যাবেন। এখন সাবমিশন প্রসেসটা কি? আপনাকে একটা অনলাইন ডিরেক্টরি সাইটে যেতে হবে। আমি বলছি এই কাজটাই আপনাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের কাজ, কারণ এগুলো সব দিয়ে দিবে, সেগুলো আপনি একটা বক্সে খালি ফিল আপ করবেন, ফিল আপ করে সাবমিট করবেন। আপনার কাজটা এতটুকু, এটা তো খুব একটা কঠিন কাজ না। এটা তো সে তার দেশে নিজের কাউকে বা কোনো কাউকে দিয়েই তো করাতে পারে, যে নাও করে ফেলো, এখানে খালি কাট করে পেস্ট করবা, ডাটা এন্ট্রির মতো কাজ। তো বাইরের দেশগুলো আসলে এই ধরনের কাজ করে না কেন? কারণ ওদের সময় নেওয়ার আর মোর প্রোডাক্টিভ কিছুতে নিজেদের টাইম ইনভেস্ট করতে চায়। এবং এটা অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার, কারণ আপনাকে অনেক খুঁজে খুঁজে এই সাইট গুলো বের করতে হবে।
এখন হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের কাছে হয়তো আছে, আমার অফিসেও হয়তো আমার অনেক কলিগের কাছে বা যারা এই নিয়ে কাজ করছে ফ্রিল্যান্সিং এ, তাদের কাছে হয়তো আছে, কিন্তু তারা তোমাকে দেবে না। একজনের অ্যাসেট কেউ আরেকজনকে দেবে? দেবে না। তো দেখেন এই সাবমিশন প্রসেসটা কিভাবে কাজ করবে। এটা কাজ করবে হচ্ছে যে অনলাইন ডিরেক্টরি সাইটে যেতে হবে আপনার। তারপরে কি করতে হবে, একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে এবং তার আন্ডারে যদি কোনো সাব ক্যাটাগরি থেকে থাকে সেটাও সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে সাবমিশন যে অপশনটা আছে এটা খুঁজে বের করতে হবে। সব জায়গায় যে এটা একই ভাবে থাকবে তা না, কোথাও সাবমিশন থাকতে পারে, কোথাও ফাইল থাকতে পারে, কোথাও এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে অপশনটা চুজ করে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। তারপরে হচ্ছে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলেন, যে আসলে আমরা এটা কিভাবে করি। দেখা যাচ্ছে আমার এই যে ইন্টারফেসটা? মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, তো যেটা করতে হবে কি, এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাবমিশন সাইট। আচ্ছা আমি একটু বলে নিই, আপনারা অনেকেই হয়তো জানেন, এটা নিয়ে কিছু বলার নাই। ডিরেক্টরিটা কি এটা তো আপনারা জানেন, সবাই সবাই কি জানেন? আমাকে এক ক্লাসে একজন ফোন করে মানে প্রশ্ন করেছিল যে ভাইয়া ডিরেক্টরিটা কি, ডিরেক্টরি তো বুঝলাম না। তো আমার মনে হয় আপনারা বুঝবেন। যদি কেউ না বুঝে থাকেন ডিরেক্টরি কি, তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলবো। আর যদি বুঝে থাকেন তাহলে এই বিষয় নিয়ে আসলে টাইম ওয়েস্ট করার কিছু নেই। যে ডিরেক্টরিতে আমি আসলাম, এসে দেখেন এখানে বিভিন্ন সাইট দেখাচ্ছে, দেখাচ্ছে না? এই যে আর্ট অ্যান্ড হিউম্যানিটিজ, ব্লগস, বিজনেস, ইকোনমি, তারপর হচ্ছে কম্পিউটার এন্ড ইন্টারনেট, এডুকেশন। ভাই ওয়েবসাইটের নাম কি? আর এটা হচ্ছে ইউএস জিও। ভাই এটা সরাসরি লিখে পাবেন না, এটা পাওয়াটা অনেক কষ্ট করে খুঁজে বের করতে হবে। আমি আসলে আপনাদেরকে আরো বেশ কিছু দিতে চাইছিলাম, কিন্তু আমি আসলে অনেক খুঁজে একটা বের করতে পারছি। আরো অনেকগুলো বের করছিলাম যেগুলো পাওয়া যায় কিন্তু ঠিক মতো কাজ করে না। কোনোটা হয়তো আমাদের দেশের জন্য না, কোনোটা হয়তো আসলে এগুলো আমরা প্র্যাকটিস করার জন্য করছি, তো আমরা আসলে এখানে রিলেভেন্ট ডাটা দিতে পারি না। ওনারা যে ডাটাটা চায় ওই ডাটাটা দিতে গেলে আমাদেরকে একটু স্টাডি করতে হবে। তো আমি আসলে কি করছি, আমি আসলে প্র্যাকটিস করছি, এর জন্য রিলেভেন্ট ডাটা দিলেও অনেক সময় নেয় না। আর ভাই একটা সাইটের জন্য সমস্যা নেই, সাইটের লিংক হয়তো আমি ফেসবুকে দিয়ে দিব। কিন্তু আপনারা যদি আসলেই কাজ করতে চান, আপনাদের যদি ইন্টেনশন থেকে থাকে যে না আমি আসলে ফ্রিল্যান্সিং এ যেহেতু কাজ করব, আমি এখন থেকে একটু শুরু করি, তাহলে আপনি যেটা করবেন, আপনি একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড, একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড তো পেয়ে যাবেন। একটা ইমেল আইডি ক্রিয়েট করবেন, কারণ আপনার পার্সোনাল ইমেল দিয়ে যদি এই ধরনের কাজ করতে যান তাহলে আপনার পার্সোনাল ইমেলটা খুব ক্ল্যামজি হয়ে যাবে। সেখানে আসলে ইরিলেভেন্ট অনেক এসএমএস আসতে থাকবে, আপনি বিরক্ত হয়ে যাবেন একসময়, সেই ইয়েটা আর ইউজ করতে মন যাবে না। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন এবং ওইটাতে প্র্যাকটিস করবেন। আমি আপনার স্লাইডটা তো দিয়েই দিব, যখন স্লাইডটা দেখবেন তখন এটা ধরে ধরে আপনি দেখবেন যে আসলে কোন কোন সাইটের, এবং যেগুলো আপনি পাবেন দেখবেন যেগুলোতে আসলে কাজ হচ্ছে সেগুলো কি করবেন, সেগুলো আপনি লিস্ট করে রেখে দিবেন। একটা এমএস ওয়ার্ড হোক, এক্সেল ফাইল হোক, এই যে লিঙ্কগুলো কপি করে রেখে দিবেন। পরবর্তীতে আপনি যদি ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান বা আপনি হয়তো নিজের বিজনেসের কাজ করতে চান, নিজের বিজনেসের কাজ করতে চাইলে আমি বলবো এই ধরনের প্র্যাকটিস করার দরকার নেই ভাই। আমি এটা আসলে, যেহেতু গুগল বলছে করার দরকার নেই, আমিও খুব সাদাসিধা মানুষ, আমিও বলবো করার দরকার নেই। এটা ওই যে ফ্রিল্যান্সিং এর জন্য ক্লায়েন্ট বললে ক্লায়েন্টের জন্য করে দিবেন। যাই হোক, আমরা তাহলে ক্যাটাগরিতে ঢুকলাম। আমরা কি ক্যাটাগরিতে ঢুকেছিলাম? আমরা এডুকেশনে ঢুকেছিলাম। এই যে দেখেন এডুকেশন ক্যাটাগরিতে কিন্তু আমি ঢুকছি। ঢুকার পরে কি আমি দেখেন একটা যে কোনো একটা চুজ করলাম। কি চুজ করলাম? আমি চুজ করলাম হচ্ছে এডুকেশনের ডিসএবিলিটিস। আচ্ছা, জার্নাল, জব, আইটি রিলেটেড কিছু নাই। আচ্ছা আমি এই যে টিচিং এ চলে আসলাম। দেখেন এখানে টিচিং এ আসার পর কি দেখাচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন আসলে আহ কিছু দেখাচ্ছে, কিন্তু এগুলো কারা? এগুলো আসলে বিভিন্ন আমার আপনার মতো লোকজন এসে কিন্তু এই জিনিসগুলো রেজিস্ট্রিং করে দিয়ে চলে গেছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, সিএডিডি সেন্টার ট্রেনিং সার্ভিস, তাহলে কিন্তু এটা আমাকে সিএডিডি যে ট্রেনিং সার্ভিসের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে যাবে আমাকে। তো আমার যে ক্লায়েন্ট সেও কিন্তু এরকম চাচ্ছে যে তারটাও এরকম শো করুক।
তারটাও এরকম শো করুক, তাইলে অনেকে হয়তো এখান থেকেও তার কাছে যাবে। তো আমি তো কি করছি, আমি প্রথমে বলছি আমি কি করব, আমি এরকম একটা সাইট খুঁজে বের করব, সেখানে যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি চুজ করব, চুজ করার পরে কি করব, সাবমিট লিংক করব। এই যে দেখেন এখানে সাবমিট লিংক চলে আসছে। এবং এখানে দেখেন তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে যে আসলে আমি এদের কি ধরনের সার্ভিস দিব। আমি ফিচার্ড লিংক, মানে এই লিঙ্কটা যদি আমি ক্লিক করি এটা রিভিউ করবে, ওরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে রিভিউ করে দিয়ে দিবে, মানে রিভিউ করবে এবং পাবলিশ করে দিয়ে দিবে তারা। এটা হচ্ছে $20 নিবে আমার থেকে। আমি যদি রেগুলার লিংকে যাই তাইলে আমাকে 2 থেকে 6 মাস সময় লাগবে এটা ইয়ে হতে, মানে 2 মাসের আগে নাও হতে পারে। এটা ডিপেন্ডস অন হুই, মানে কি এটা হচ্ছে যারা হচ্ছে এখানে এসে সার্চ করে তাদের উপর ডিপেন্ড করবে, এবং সেটা আমার 2 থেকে 6 মাস সময় লাগতে পারে। এটা ফ্রি। কিন্তু আরেকটা ফ্রি কি আছে, আরেকটা ফ্রি হচ্ছে রেগুলার লিঙ্কস উইথ রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে কি, যে একটা লিঙ্ক আপ কিন্তু থাকে, একটা শর্ত জুড়ে দিবে আপনাকে। শর্তটা কি, যে একটা ও আপনারটা ঠিকই সাবমিট করবে, আপনারও কি করতে হবে, আপনারটা ওর লিঙ্কটাও আপনার সাইটে যে আপনার কোনো এক জায়গায় সাবমিট করে দিতে হবে, এবং সেই লিঙ্কটা ওকে দিতে হবে। এটা হলে সে হচ্ছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার কাজটা করে দিবে। তো আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, আর সব জায়গায় আসলে এরকম শর্ত আপনি পাবেন না। তো যদি দেখেন যে কোনো জায়গায় আসলে ফ্রি হচ্ছে না, তাহলে সেই জায়গাটায় আপনি কাজ করবেন না, সেটা আপনি স্কিপ করে যাবেন। আপনি একদম ফ্রি পাইলেই করবেন। তো এখানে ফ্রি পাইলাম, এবং দেখেন এখানে আমার টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, আমি চা দিও। তো হচ্ছে ডেসক্রিপশন, নাম, ইমেল, তারপরে ক্যাটাগরি যেগুলো আছে, রেসিপ্রোকাল লিংক তো আমরা চুজ করি না, এবং ইন্টার যে কোড, এই কোডটা দেওয়ার পর যদি আমি আসলে কন্টিনিউ করি, এইটাতে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করি, তাহলে গিয়ে এটা আমার সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনাকে কি করতে হবে, এইভাবে আপনাকে 200 বা 500 জায়গায় সাবমিট করতে হবে, এবং সাবমিট করার পর তো একটা কিছু দেখাবে, দেখানোর পর সেই লিংকটা আপনার ক্লিক করে আপনার কাছে রেখে দিতে হবে। এটা এটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশনের কাজ। তো এখন বলেন এই কাজটা কি খুব কঠিন? আপনাকে যদি বলা হয় যে এই ধরনের কাজ তুমি আমাকে করে দাও, তাহলে আপনি কি পারবেন না? আপনি পারবেন। কিন্তু আমি আবারও বলছি, চ্যালেঞ্জটা ওইখানে যে এই ধরনের যে সাইট আছে, এই সাইট গুলো খুঁজে পাওয়া খুব চ্যালেঞ্জিং। এটা আপনারা হয়তো নিজেরা ভিপিএন ইউজ করতে পারেন। এখন ভিপিএন কোনটা ভালো আমি জানি না, তবে আপনাদের মতে আপনারা যদি ইউজ করেন বা কোন একটা ভিপিএন ইউজার এই যে ব্রাউজার থেকে নামায় নিয়ে যদি ইনস্টল করে কাজ করতে পারেন, দেখতে পারেন যারা ফ্রিল্যান্সিং নিয়ে ভাবছেন। তো এতটুকু কি বোঝাতে পারলাম যে কিভাবে আসলে অফলাইনের কাজ হয়? এই একটা যেটা দেখেছেন না, বাদ বাকি এগুলো নিয়ারলি সেম, কিছু 19-20 আছে, আমি সেগুলো নিয়েও ডিসকাস করবো। বাট এতটুকু বলেন যে এতটুকু যতটুকু দেখলেন এতক্ষণ, এতটুকু তো বুঝে সাইট, ডিরেক্টরি সাইটের মতো আরেকটা সাইট, এখানেও যেগুলো আপনার কিছু জিনিস লাগবে এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এবং সেখানে কি, সেখানে হচ্ছে সাবমিশন প্রসেস আছে। সাবমিশন প্রসেসটা কিভাবে করতে হবে আপনাকে, ওইটার মতোই, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। ওইটাতে আপনি আসলে রেজিস্ট্রেশন না করলেও বা সাইন ইন না করলেও আপনি পোস্ট করতে পারতেছেন, কিন্তু এরপরে যেগুলো দেখবো এগুলো প্রত্যেকটাতে আমাদের সাইন ইন করতে হবে। আগে ওইসব সাইটে নিজেদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং তারপরে পার্টিকুলার ডাটাগুলো দিতে হবে। তো সোশ্যাল বুকমার্কিং সাইটের সাথে আসলে এটার একটু ভ্যারিয়েশন হচ্ছে, ওই যে বললাম প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেখানে প্রথমে আপনাকে ডাটা দেওয়ার আগে দেখেন ইন্টারভিউয়ের ইউআরএল, আপনার যখন সাইটে গেলেন, রেজিস্ট্রেশন করলেন, সেটা ইমেলে গিয়ে কনফার্ম করলেন, এবং পুনরায় যখন লগ ইন করে ভিতরে ঢুকলেন, ঢোকার পর কি করতে হবে, আপনাকে কোনো ক্যাটাগরি সেখানে চুজ করতে হবে না, আপনি ডিরেক্ট সাবমিশন অপশনটা চুজ করতে হবে, এবং সাবমিশন অপশন চুজ করার পরেই তার একটা ইউআরএল চাইবে আপনার কাছ থেকে, এবং সেই ইউআরএলটা ভ্যালিড কোন ইউআরএল হতে হবে। আপনার প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন, এবং তারপরে কি করতে হবে, এই যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে। সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, যে ডাটাগুলো লাগবে আমি আগেই বলছি, আপনাদের ক্লায়েন্টের কাছে থেকে আপনারা পেয়ে যাবেন, আর ক্লায়েন্টের কাছে তো আপনি এখন পাচ্ছেন না, এখন আপনি প্র্যাকটিস করার জন্য এই ডাটাগুলো নিজের মতো করে নেবেন। এটা হচ্ছে বিষয়। তারপরে এখানে দেখেন আরেকটা আছে, এটা হচ্ছে ব্লগ কমেন্ট। দেখেন আমরা ফেসবুকে হয়তো আপনার একটা বিজনেস আছে, আপনি এই সময় আম বিক্রি করতেছেন, একজন কি করছে, আপনি একটা পোস্ট বুস্ট করছেন, আপনার একটা আপনার একটা পেজ আছে, সেই পেজে একটা আম সেল করতেছেন, এরকম একটা পেজ আপনি বুস্ট করছেন। বুস্ট করাতে কি সেখানে 2000 কমেন্ট আসছে, ধরেন 10,000 লাইক আসছে, আপনার ব্যবসাও ভালো হচ্ছে।
ওইখানে একজন এসে কমেন্ট করে গেছে যে তার কাছ থেকে আপনি চাইলে সেই লিঙ্কে যেন যোগাযোগ করা হয়, বা সে হয়তো আম রিলেটেড না, সে হয়তো জাম বিক্রি করে আপনাকে বলছে যে আপনি তো আম খেয়ে দেখছেন মিষ্টি লাগছে, এখন আমার জামটা খেয়ে দেখতে পারেন, এই লিঙ্কে যান। তো এই যে এই ধরনের কমেন্টের বিষয়গুলো থাকে, এগুলো একজন স্ট্যান্ডার্ড ইউজার কখনো আসলে ভালো চোখে দেখে না, বা আমরাও আসলে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি। পার্সোনালি আমি তো এই ধরনের লিঙ্কে আসলে কমেন্ট পাইলে এই ধরনের লিঙ্কে আমি কখনো যাই না। আমার ধারণা আপনাদের অনেকে হয়তো জান না, হয়তো অনেকে এখনো নোটিস করেন নাই। তো ব্লগ কমেন্টটাও বিষয়টাও এরকম, ব্লগ কমেন্ট করাটা অনেক ইজি। আপনি বিভিন্ন ব্লগ সাইট পেয়ে যাবেন খুব ইজিতেই, ব্লগে অনেকে লিখছে। এখন যে কোনো ব্লগে গিয়ে আপনি কি করবেন, আপনি আপনার যে ইয়েটা আছে, ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটা ক্লায়েন্টটা আপনাকে দিয়ে দিবে, এবং সেই ইনফরমেশনটা আপনি ওইখানে যে ইনপুট করে আসবেন। এটা খুব ফেসবুকে যেভাবে কমেন্ট করেন ঠিক সেই রকম ভাবে কমেন্ট করতে হয়। তবে এখানে কিছু কিছু বিষয় থাকে, যারা হচ্ছে মানে ব্লগ লিখে নিয়মিত বা একটা ভালো ব্লগ সাইট, সে যদি আসলে ইজি লেভেল কিছু পায় সে কমেন্টটাকে ডিলেট করে দেয় বা রাখে না। আবার অনেকে চিন্তা করে যে না, কমেন্টটা থাকুক, আমার এখানে শো করবে যে 100 কমেন্ট, একটা কমেন্ট দিলে তো 99টা কমেন্ট হয়ে যাবে, দরকার কি থাকুক। তো এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। তো আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লগ সাইটে যে আসলে আহ একটা অ্যাকাউন্ট মানে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে, তারপর আপনি যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন। এখানে আমি দেখেন লালকা যে ইয়ে করছি যে দিস ইজ নট কনসিডার অ্যাজ এ গুড প্র্যাকটিস ফর এসইও, এসইওর জন্য এটা আসলে কোনো ভালো প্র্যাকটিস না। এবং এখানে বলছে যে অলওয়েজ অ্যাভয়েড ব্লগ কমেন্ট বাই ক্রিয়েটিং ফেক ফেসবুক অ্যাকাউন্ট। তো অনেক ব্লগ আছে যে ব্লগে আপনি আপনাকে গেলে আপনাকে বলবে যে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো, আপনি হয়তো বিভিন্ন নাম ঠিকানা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অনেকে আবার বলবে যে তুমি অ্যাকাউন্ট ইমেল দিয়েও ক্রিয়েট করতে পারো, আবার ডিরেক্ট তোমার জিমেইল থেকেও তুমি লগ ইন করতে পারো। আপনি খালি ওইটাতে ক্লিক করলে আপনার জিমেইল অ্যাড্রেসটা সে নিয়ে অটোমেটিক্যালি লগ ইন দেখিয়ে দেবে। এইভাবে দেখাবে ফেসবুকও, যে তুমি জিমেইল দিয়ে করতে পারো, ফেসবুক দিয়ে করতে পারো, অথবা নতুন ভাবে শুরু করতে পারো। তো ভালো কথা, সেখানে আপনি তো একটা জিমেইল ক্রিয়েট করবেনই ক্লায়েন্টের জন্য, আলাদা জন্য, তো সেই জিমেইল দিয়ে আপনি মানে ইন্টার করবেন। কিন্তু অনেক জায়গায় আছে যারা শুধু ফেসবুক চাবে আপনার কাছ থেকে। যদি এরকম কোনো সাইট পান, তাহলে আমি বলবো আপনারা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই জিনিসগুলো করবেন না। এটা হয়তো আপনি ক্লায়েন্টের জন্য করলে আপনার তো কোনো সমস্যা হবে না, ক্লায়েন্টের সমস্যা হবে, কিন্তু এই প্র্যাকটিসটা করতে গেলে আপনি হয়তো অভ্যস্ত হয়ে যাবেন। একসময় আপনার মনে হবে যে আমার নিজের ব্লগের জন্য আমি এই কাজগুলো করব। কারণ যখন আপনি একটা ব্লগ শুরু করবেন এবং সেই ব্লগ থেকে আপনি কোনোভাবে আসলে ট্রাফিক জেনারেট করতে পারবেন না, তখন একসময় কিন্তু আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। আপনি একসময় তখন চিন্তা করবেন যে আমি আনইথিক্যাল কিছু ওয়েব অ্যাপ্লাই করি, আমার তো ট্রাফিকই আসতেছে, এটা হতে পারে। তাই শুরু থেকে এই জিনিসটা অ্যাভয়েড করবেন। তারপরে কি, তারপরে বলছে অনলাইন বিজনেস লিস্টিং, এই জিনিসগুলোও সেম। এখানে যে ইনফরমেশন গুলো লাগবে এগুলো আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, বা ক্লায়েন্ট যদি না দেয়, ধরেন আপনি নতুন কাজ করছেন, একজন ক্লায়েন্ট হয়তো এত কিছু জানে না, সে আপনাকে বলছে শুধু আমি অনলাইন বিজনেস লিস্টিং করবো, তুমি আমাকে 200টা সাইটে লিস্টিং করে দাও। তখন তাকে আপনি বলবেন ঠিক আছে, আমার এই কিন্তু এই ইনফরমেশন গুলো লাগবে। আপনি তাকে দেওয়ার পর সেই ইনফরমেশন গুলো সে আপনাকে দিয়ে দিবে। দেখেন এখানে কি বলছে, বিজনেস নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্টাল অথবা জিপ কোড, ফোন নাম্বার, ইমেল আইডি, ফ্যাক্স, তারপরে হচ্ছে সার্ভিস অফার, এই যে হাবিজাবি যা আছে এগুলো কিন্তু লাগবে। তারপর আপনি কি করতে হবে, সাবমিশন প্রসেসটা কি, যে আপনাকে বিজনেস লিস্টিং সাইটে যেতে হবে, তারপর সেখানে রেজিস্টার করতে হবে, এবং যে অ্যাফোর্ডসেড ইনফরমেশন গুলো, যে ইনফরমেশনের কথা বলা হয়েছে এগুলো দিয়ে সাবমিট করতে হবে। সাবমিশনের ব্যাপারটাও সেরকম। এখানে একটা জিনিস আছে, দেখেন এই যে অ্যাঙ্কর টেক্সট আমি আলাদা করে রাখছি, এই বিষয়টা একটু বলবি। অ্যাঙ্কর টেক্সট বিষয়টা হচ্ছে এই যে আমরা তো দেখলাম, আপনারা যখন এই যে কিওয়ার্ড এফডি, আচ্ছা যেটা বলছিলাম, যে কিওয়ার্ড এভরিওয়ার যখন করলেন তখন তো আমরা দেখলাম আমাদের কাছে ইমেইল আসলো, ইমেইলে একটা ব্লু কালার লেখা ছিল, এই ব্লু কালার লেখাটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে গেল। এই যে এই লেখাটা, এটা কি আমরা কি বলছি, অ্যাঙ্কর টেক্সট বলতেছি। তো অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা কি, অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা হচ্ছে আপনি আপনার আর্টিকেলেও অ্যাঙ্কর টেক্সট করবেন। অ্যাঙ্কর টেক্সট করার উপায়টা হচ্ছে, আপনি যে আসলে যেখানে আর্টিকেল সাবমিট করবেন তার তো একটা বক্স আপনাকে দিবে, সেই বক্সে আপনি কি পাবেন, আপনি বক্সে হচ্ছে যেরকম আমরা মাইক্রোসফটে বিভিন্ন মেনু বার পাই, ওই বক্সে হয়তো একটা মেনু বার থাকবে, যদি থাকে এবং সেখানে যদি অ্যাঙ্কর টেক্সট অপশনটা থাকে, তাহলে শুধু আপনি যেটুকু সেন্টেন্স বা যে ওয়ার্ডটাকে অ্যাঙ্কর টেক্সট করতে চান
সেটাকে জাস্ট সিলেক্ট করে অ্যাঙ্কর টেক্সট ওই বাটনে ক্লিক করলে ওইটা একটা ডায়াগ্রাম বা আরেকটা বক্স শো করবে, যে বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, যাকে নেভিগেট করে আপনি কোন লিঙ্কে নিয়ে যেতে চাচ্ছেন সেই লিঙ্কটা দিয়ে ওকে করলেই আপনার আসলে ওটা অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এইভাবে কাজটা করবেন। আপনার যে পার্টিকুলার ওয়ার্ড বা সেন্টেন্সটাকে পিক করছেন, দেখেন এটাকে আমি লাল করে দিই, মানে এই ওয়ার্ডটাকে আপনি কি করবেন, অ্যাঙ্কর টেক্সট করবেন। আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছি, এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং লেখা আছে, এটাকে আমি অ্যাঙ্কর টেক্সট করবো। অ্যাঙ্কর টেক্সট করার জন্য আমি কি করব, আমি তার আগে এই ধরনের এই যে সাইনটা বসাবো, সেখানে এখানে ইওর অ্যাড্রেস দেখতে পাচ্ছেন না, এখানে আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব এবং লিংক দিয়ে তার আগে পিছিয়ে এইরকম কাজ করব এবং তারপরে এই ধরনের জিনিস দিয়ে দিলে তাহলে অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে। এটা তো আপনারা মনে রাখতে পারবেন না, সমস্যা নেই, আমি স্লাইড দিয়ে দিব, আপনারা পরে এটা দেখে নিন। এইভাবে আসলে অ্যাঙ্কর টেক্সট করতে হয়। তারপরে কি বলছে, প্রেস রিলিজ সাবমিশন। প্রেস রিলিজ সাবমিশনের ব্যাপারটা কি, একই রকম যে আমরা যে বিভিন্ন আসলে নিউজ পোর্টাল বা প্রেস রিলিজ সাইট আছে, যেখানে আমার কোম্পানির কোনো আসলে কিছু রিলিজ হইলে, দেখবেন এখন তো অনেক অনলাইন নিউজ পোর্টাল আছে, আমরা যারা হচ্ছে ছোটখাটো ব্যবসা করছি এরাও কিন্তু এই ধরনের অনলাইন নিউজ পোর্টালের সাথে যোগাযোগ করে আমাদের কোনো নিউজ পাবলিশ করতে পারে, তারা আমাদের খবরগুলো আসলে পাবলিশ করে। তো সেখানে কিছু পাবলিশ হলে সেখানে আপনি এই সাইটগুলোতে গিয়ে আপনি কিন্তু এই ধরনের নিউজগুলো পাবলিশ করতে পারেন। তার জন্য যে ডাটা লাগবে সেটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে এবং সাবমিশন প্রসেসটা এরকম, এটা আপনারা দেখবেন। তারপরে দেখেন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লিংক হুইল। লিংক হুইলটা কি, লিংক হুইলের বিষয়টা হচ্ছে আমরা যে ফ্রি ব্লগের কথা বলেছিলাম, এখানে গেস্ট ব্লগ লিখেছি আমি একটু ভুল লিখতে ঠিক করে নেই। তো ফ্রি ব্লগের কথা বলেছিলাম, এটা আসলে এখানে কিছু বলি নাই, কারণ এটা আমরা একদিন সময় নিয়ে ব্লগ ক্রিয়েট করব, আমরা এখানে প্র্যাকটিক্যালি ব্লগ ক্রিয়েট করব, আপনার নিজেদের ব্লগ হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের বেশ কিছু কাজ করতে হবে, কারণ ব্লগে আসলে দেওয়ার জন্য আমাদের কিছু ইমেজ দরকার হবে, আমাদের ব্লগে পোস্ট করার জন্য কিছু কন্টেন্ট দরকার হবে। তো তার আগে আমরা সেই কাজগুলো করে নিব। আমরা কিছু ইমেজের টুল নিয়ে কাজ করব, যারা আপনারা গ্রাফিক ডিজাইনার বা যারা এক্সপার্ট লেভেলে কাজ করছেন তারা হয়তো এই জিনিসটা কাজ করেন নাই ছোটখাটো টুল নিয়ে। এটা হচ্ছে আমাদের মতো যাদের আমরা গ্রাফিক সেন্স নাই, তারাদের তো ইমেজ তৈরি করতে হবে। তো কিছু টুলস আছে, কিছু সফটওয়্যার আছে অনলাইনে, যেখানে গিয়ে আসলে সহজে কাজগুলো করা যায়। তো সেগুলো নিয়ে আমরা কাজ করব, করার পর যখন আমাদের ইমেজ রেডি হয়ে যাবে, দু একটা কন্টেন্ট আমরা একটু রেডি করে ফেলবো, তখন আমরা এই যে লিংক হুইলে গিয়ে বা এই পার্টটা আমরা কভার করব। কি করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বা থাম্বল, এটা হচ্ছে টামলার বা উইবলিতে গিয়ে আমরা হচ্ছে আমাদের একটা ফ্রি ব্লগ খুলে ফেলবো। আমাদের প্রত্যেকেরই একটা ব্লগ থাকবে, তখন আমরা যে যে বিষয়ে আসলে ইন্টারেস্টেড সেই বিষয় নিয়ে আমরা ব্লগ ক্রিয়েট করব। তার আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড পেয়ে যাব, এই কিওয়ার্ড গুলো আমাদেরকে ইনপুট করতে হবে। আসলে আমাদের ব্লগ কি রিলেটেড এই ধরনের ডাটা তো লাগবে। যেহেতু আমরা একটা ব্লগ ক্রিয়েট করছি, আমরা চেষ্টা করবো যেটা ভালোভাবে যাতে ক্রিয়েট করি, যাতে এই ব্লগটা আপনার সাথে থেকে যায় অনেক। আপনি যদি জাস্ট আও বাও কিছু লিখে সেই ব্লগটা ক্রিয়েট করেন, তাহলে পরে ওটা খুঁজে দেখবেন না। কিন্তু একটা যদি ভালো কিছু লেখা হয় তাহলে কি হবে, তাহলে এই ব্লগটার কিন্তু লিংক আপনি আপনার ফ্রিল্যান্সিং সাইটেও দিতে পারেন, বা আপনার কিন্তু সোশ্যাল যে ফেসবুক আছে ফেসবুকেও কিন্তু আপনি এটা দিতে পারেন যে আপনি ব্লগ নিয়ে কাজ করছেন। এবং আপনি ধরেন যদি চিন্তা করেন আমি ছোটখাটো কোনো বিজনেস করব, তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজের সাথে এই ব্লগের একটা কানেকশন তৈরি করতে পারেন। যাক, এটা আমাদের আসলে লাগতে পারে বা লাগবে বা করে রাখা ভালো, এটা আমরা সময় নিয়ে পরে দেখবো। অন পেজ অপটিমাইজেশনের ব্যাপারে তো আমি বলেছি যে কিওয়ার্ড নিয়ে আমরা পরে রিসার্চ করব ডিটেইলসে। তো এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের ব্যাপার ছিল। এখানে কিছু আসলে টার্মিনোলজি আমি দেখিয়েছি, এই টার্মিনোলজি গুলো নিয়ে একটু বলি। মেটা ট্যাগ তো আপনাদেরকে দেখালাম যে আসলে আমাদের ওয়েব পেজ যখন আমরা সার্চ করি তখন আমাদের কাছে যে 10টা রেজাল্ট আসে, সেই 10টা রেজাল্টের নিচে হচ্ছে কিছু লেখা থাকে, যে লেখাগুলো থাকে সেটাকে আমরা বলি মেটা ডেসক্রিপশন, এবং সেই লেখায় যে অংশগুলো বোল্ড করা থাকে ওটাকে মেটা ট্যাগ বলা হয়। গুগল ইন্ডেক্স নাম্বারটা কি, গুগল আসলে আমাদের প্রত্যেকটা কন্টেন্টকে পার্টিকুলার কিওয়ার্ডের বেসিসে ইন্ডেক্স করে। আপনারা দেখবেন বইয়ে প্রথমে কি থাকে, সূচিপত্র থাকে না, এটা হচ্ছে অনেকটা সূচিপত্রের মতো, সে একের পর এক সিরিয়ালি রাখে। এবং যদি কোনো লেখার ইন্ডেক্স নাম্বার না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে গুগল আপনার ওই লেখাটাকে ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য দেখাবে না কখনো, তখন আপনাকে লেখাটাকে আবার কাস্টমাইজ করতে হবে। পেজ অথরিটি আমি বলেছি, এইচটিএমএল এটা হচ্ছে একটা কি বলবো
মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের না বুঝলেও চলবে। ডোমেইন অথরিটিও বলা হয়েছে, অ্যাঙ্কর টেক্সট মেটা ডিসক্রিপশন সবই বলেছি। অ্যালেক্স র্যাঙ্ক হচ্ছে অ্যালেক্স র্যাঙ্কও বলেছি, এটা হচ্ছে একটা সাইট যারা আসলে একটা ওয়েবসাইটের বিভিন্ন দিক নিয়ে তারা রিসার্চ করে, বিভিন্ন ফ্যাক্টরকে তারা রিসার্চ করে একটা র্যাঙ্ক দেয়, এটাকে বলা হচ্ছে অ্যালেক্স র্যাঙ্ক। এই যে এটা বলা হচ্ছে নো ফলো। নো ফলো কি, আপনি একটা হচ্ছে ডিরেকশন দিবেন গুগলকে বলে দিবেন যে আমি এই যে এই পেজটা লিখছি, এই পেজটা তুমি তোমার র্যাঙ্কিং এ নিয়ে আসবা না। এখন আপনি বলতে পারেন যে গুগল যদি আমার কোনো পেজকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চায়, আমি কেন তাকে মানা করব? মানা করার কারণ হচ্ছে এই, প্রথমে তো আপনারা যখন ইয়ে করবেন, ব্লগিং নিয়ে কাজ করবেন এবং অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা আর্ন করতে চাইবেন, তখন আপনারা চাবেন যে আপনাদের প্রত্যেকটা কন্টেন্ট যখন ভিউয়ার করবে র্যাঙ্কিং এর মাধ্যমে, সেটা যেন ভালো কন্টেন্ট হয়। আপনি হয়তো একটা কন্টেন্ট লিখেছেন যেটা খুব বেশি কিওয়ার্ড ফোকাস হয়েছে এবং সেটা র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, কিন্তু এটাকে আপনাকে আরো ডেভেলপ করতে হবে, আপনি জানেন। তো আপনি এটা আপনার ইয়েতে রেখে দিয়েছেন এই কারণে যে যদি কোনো আসলে ক্লায়েন্ট আসে, অডিয়েন্স আসে বা রিডার আসে, তারা হয়তো আমার ওয়েবসাইট নেভিগেট করতে করতে, মানে হয় না এক পেজে আসছি, এক পেজ থেকে আরেকটা কিছু ভালো লাগছে সেই পেজে গেছি, এরকম করে যদি পড়ে তাহলে ঠিক আছে। বাট গুগল হয়তো এটাকে র্যাঙ্ক করে দিছে এবং সেখানে ইউজাররা আসতেছে এবং ইউজারে এসে সেখানে আসলে কোনো ভালো কিছু ইনফরমেটিভ কিছু পাচ্ছে না, সে সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু মেজার করা হয়, যেহেতু এটা মেজার করা হয় এর জন্য নো ফলো করা হয়। আমি আরেকটু সে বিষয়ে বলবো। তারপরে হচ্ছে এই যে এসিআরপি, আসলে আমরা সার্চ পেজ যেটা দেখি এটা এসিআরপি, ক্লিক থ্রু রেট। এটা হচ্ছে গুগল আমাকে যতবার দেখাচ্ছে, ধরেন আমি একটা কিছু নিয়ে লিখছি, গুগল আমাকে ফার্স্ট পেজে নিয়ে আসছে, কিন্তু ফার্স্ট পেজে নিয়ে আসছে ধরেন 10টাকে, 10টাতেই তো আর সমান ভিজিটর যায় না, কোনোটাতে 100 জন যায়, কোনোটাতে 10 জন যায়, কোনোটাতে 20 জন যায়। তো গুগল এই জিনিসটাও দেখে যে আমি তো তোমাকে সামনে নিয়ে আসলাম, কিন্তু সামনে নিয়ে আসার পরে তোমাকে কতজন দেখতেছে। যদি দেখে গুগল আমাকে বারবার সামনে শো করতেছে, 100 বার শো করছে, কিন্তু সেখানে মাত্র 10 জন ভিজিটর গেছে, তাহলে এটা আমার খুব একটা লো সিটিআর তৈরি করবে, এবং এই লো সিটিআর যদি আমার হয়, তাহলে পরবর্তীতে গুগল আমাকে আর সামনে নিয়ে আসবে না। তো এখন হচ্ছে এখানে যেটা আমাদের আজকে সিলেবাসে ছিল সেখান থেকে কিছু বলি, খুব অল্প কথাই বলবো, বেশি কথা বলবো না। পান্ডা কি করে, এগুলা হচ্ছে গুগল অ্যালগোরিদমটা, হচ্ছে গুগলের কিছু টুলস, যে টুলস গুলো আসলে আপনার লেখাকে, আপনার কন্টেন্টকে ফিল্টার করে। ফিল্টার করে কি করে, ফিল্টার করে সে আপনার লেখাকে অডিয়েন্সের সামনে নিয়ে যায়। গুগল কি করছে, গুগল করছে ইনফরমেশন বিজনেস। আপনি ধরেন আমের বিজনেস যদি করেন এবং আপনি চান আমের বিজনেস করেই আপনি জীবন চালাবেন, আপনার জীবিকা নির্বাহ করবেন এবং এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, একটা ব্র্যান্ডিং করবেন, তাহলে অবশ্যই আপনাকে সবাইকে ভালো মিষ্টি আম দিতে হবে, একদম অর্গানিক আম দিতে হবে। আপনি যদি টক আম সবাইকে দিয়ে বেড়ান, তাহলে আপনি কাস্টমার যারা হবে তারা ওয়ান টাইম কাস্টমার হবে, তাদের রিপিটেশন আর হবে না। হয়তো একজন আম খেয়ে টক হয়েছে, হয়তো দ্বিতীয়বারও আসছে, দ্বিতীয়বার তৃতীয়বার কিন্তু আর টক আম পাইলে সে আসবে না। তো গুগলও চাচ্ছে যে আমি যাদেরকে ইনফরমেশন দিব, তাদের ইনফরমেশন গুলো যেন খুব রিলেভেন্ট হয়। এই জন্য সে কি করছে, আপনার লেখাকে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করছে। তো এখানে আমি যেগুলো লিখেছি এগুলো আসলে অনেক বড় বিষয়, এগুলো আপনাদের লাগবে না, যেহেতু কোর্স মডিউলে ছিল, বা কিছুটা জানলে আপনাদের হয়ে যাবে, আমি ততটুকু জানাবো। ভবিষ্যতে যদি আপনার লাগে এবং এই স্লাইডটা যদি আপনাদের কাছে তখন পর্যন্ত থেকে থাকে, আপনারা দেখে নেবেন এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করতে হয়, বাট এখন আপনাদের দরকার নেই। তো বলি পান্ডা কি করে, পান্ডা হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে সে কন্টেন্টটা চেক করে, যে কন্টেন্টটা আসলে কতটা রিলেভেন্ট। এটার ওই যে বললাম যে ইউজার এক্সপিরিয়েন্স কেমন, ইউজাররা আপনার ওয়েবসাইটে বা ওয়েব পেজে গিয়ে কিরকম টাইম স্পেন্ড করতেছে, আসলে সেখানে কোনো প্ল্যাগারিজম আছে কিনা, এই ধরনের জিনিস সে আসলে চেক করে। চেক করে যদি দেখে না সব ঠিক আছে, সে আপনাকে ভিতরে নিয়ে আসে, আর নাহলে ফিল্টার করে ফেলে দেয়। কেউ পার্টিকুলার ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করলে সে আপনাকে দেখাবে না, কারণ সে আপনাকে ফেলে দিয়েছে। আপনার লেখা কি, আপনার লেখার ডুপ্লিকেট হতে পারে, বা আপনার লেখা হয়তো কিওয়ার্ড, আপনি খুব ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনি কিওয়ার্ড ফোকাস করে একটা লেখা লিখেছেন, কিন্তু কিওয়ার্ড ফোকাস করে লেখা লিখলে কি হবে, তার তো আসলে কন্টেন্টটা কোয়ালিটিফুল না। ইউজার সেখানে যাচ্ছে কিন্তু যে সেখানে টাইম স্পেন্ড করতেছে না। পান্ডা কি করে, পান্ডা এই জিনিসটা নোটিস করে যে ও ঠিক আছে, এখানে তো আসলে লোকজন যাচ্ছে কিন্তু টাইম স্পেন্ড করতেছে না, পরবর্তীতে সে আর আপনাকে দেখাবে। পেঙ্গুইনটা কি করে, পেঙ্গুইনটা হচ্ছে স্প্যাম আর ইররিলেভেন্ট যে লিঙ্ক গুলো আছে। ধরেন আপনি একটা লেখা লিখেছেন এবং সেখানে একটা লিঙ্ক দিয়েছেন, ধরেন আপনি ফুটবল নিয়ে লেখা লিখছেন এবং বলছেন যে ফুটবল নিয়ে যদি তুমি আরো পড়তে চাও তুমি এই লিঙ্কে যাও, সেখানে গিয়ে আমি দেখলাম সেটা হচ্ছে আপনি
একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিংক জেনারেট করে রাখছেন। বা ফুটবল নিয়ে আমি পড়তে চাইলাম, আপনি আমাকে দেখাচ্ছেন ফটোগ্রাফির একটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ধরনের লিঙ্ক গুলা কি ইরিলেভেন্ট, বা হচ্ছে কি আপনার অ্যাঙ্কর টেক্সট আপনি খুব বেশি করে ফেলেছেন একটা লেখায়। একটা 200 ওয়ার্ডের আপনি লেখা লিখছেন, সেখানে 2টা অ্যাঙ্কর টেক্সট আপনি করতে পারেন। 100টা ওয়ার্ডের জন্য একটা অ্যাঙ্কর টেক্সট, কিন্তু সেখানে আপনি 10টা অ্যাঙ্কর টেক্সট করে ফেলেছেন। তো পেঙ্গুইন কি করে, পেঙ্গুইন এই জিনিসগুলা দেখে এবং এই জিনিসগুলো সে ফিল্টার করে বাদ দিয়ে দেয়। তো আপনারা মানে এই জিনিসগুলো জানানোর উদ্দেশ্য এই যে আপনারাও যখন এই কাজগুলো করবেন, হয়তো আপনি এখনই তো কন্টেন্ট রাইটিং এ যাবেন না, আপনি কন্টেন্ট রাইটিং এর কাজও পাবেন না, এগুলো হচ্ছে অন্য মানুষজন করবে। কিন্তু আপনাকে যখন মানে খেয়াল রাখতে হবে, তখন এই সবগুলো সম্পর্কে একটু ধারণা রাখা ভালো। তারপরে কি হামিংবার্ড, হামিংবার্ড কি করে, যে কিওয়ার্ড স্টাফিং করে। আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেখানে আপনার কিওয়ার্ডটাকে বারবার বলেছেন, বা আপনি 100টা কিওয়ার্ড ইউজ করছেন। এই যে কিওয়ার্ড স্টাফিং, এইটা হচ্ছে হামিংবার্ড চেক করে, এবং যদি দেখে যে আপনার কন্টেন্টটা খুব বেশি কিওয়ার্ড ফোকাস বা বেশি কিওয়ার্ডের ইউজ হয়েছে, সে কি করবে, এটাকে ফিল্টার করবে। পিজন এবং পজন এই দুইটা হচ্ছে টুলস আছে, যারা কি করে, যারা হচ্ছে আপনার হচ্ছে মাই বিজনেস আছে না, গুগল মাই বিজনেস কি হয়, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যে ব্যবসা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট ফিজিক্যাল অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আমি গুগলের ওয়েবসাইটে কি করব, গুগলকে চেনাইলাম, বা সেখানে গুগলের মাই বিজনেস লিস্টিং এ যে আমার ওয়েবসাইটটা লিস্ট করে দিলাম। লিস্ট করলে কি হবে, যদি কেউ লোকাল সার্চ করে থাকে, সে যদি জানতে চায় আমার কাছে কারা আছে যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করছে, হয়তো সেটা পারে রেস্টুরেন্ট, বা সেটা হতে পারে হয়তো মেডিকেল বা ডিজিটাল কোচিং সেন্টার, এই ধরনের যারা সার্ভিস প্রোভাইড করছে, পিজন কি করবে, পিজন হচ্ছে আপনার ডিসটেন্সটা ট্র্যাক করবে, মানে আপনার লোকেশনটা ট্র্যাক করবে, এবং আপনার ডিসটেন্স থেকে যে সবচেয়ে কাছে তাকে শো করবে। এটা হচ্ছে প্রিজনের কাজ। পদম কি করবে, পদম এখন দেখবে যে আপনি হয়তো যে লোকেশনে আছেন এবং সেখান থেকে যে ডিসটেন্সে সবচেয়ে কাছে আছে, সেটা হচ্ছে একটা বিল্ডিং, এবং একই বিল্ডিং এ একই সার্ভিস প্রোভাইড করতেছে এরকম 10টা আসলে কোম্পানি আছে। দেন আমাদের ঢাকা শহরে আপনি দেখবেন অনেক বিল্ডিং আছে, ধানমন্ডিতে দেখতে পাবেন যে 10 তলা একটা বিল্ডিং, তার টপ ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত পুরোটাই কিন্তু কি রেস্টুরেন্ট। তো এই যে এত রেস্টুরেন্ট আছে, এখন এখানে তো গুগল সর্বোচ্চ 3জনকে দেখাবে। পিজন বলে দিছে যে এর কাছে হচ্ছে এই বিল্ডিংটা আছে। এখন পজম কি করবে, পজম দেখবে যে এই যে 10টা রেস্টুরেন্ট আছে, এদের মধ্যে কোন রেস্টুরেন্টের চেক ইন বেশি পড়ছে, কোন রেস্টুরেন্টের রিভিউ বেশি পড়ছে, কোন রিভিউ সম্পর্কে কমেন্ট বেশি পড়ছে, বা কারো কোনো ওয়েবসাইট আছে কিনা, এই বিভিন্ন জিনিস চেক করে তার কাছে যেটাকে আসলে ভালো মনে হবে সেটাকে সে সামনে নিয়ে আসবে। এইভাবে প্রথম 3টা সে আপনাকে শো করবে। আর বাকিগুলোর জন্য যে মোর অপশন একটা অ্যারো থাকে, এটাতে ক্লিক করলে আপনি আরো দেখতে পারবেন সব। তারপর আরেকটা হচ্ছে এখানে বলা হচ্ছে মোবাইল। মোবাইলটার বিষয়টা কি, মোবাইলটা হচ্ছে আমরা আসলে যারা অডিয়েন্স, যারা আসলে আমরা পার্টিকুলার কিওয়ার্ড লিখে সার্চ করি, গুগল কি করে, আমাদের ডিভাইসটাকে সে ট্র্যাক করে যে আমরা আসলে মোবাইল থেকে ইউজ করতেছি না কোনো ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ইউজ করতেছি। যদি দেখে যে মোবাইল থেকে ইউজ করতেছি, তাহলে সে যে আসলে সে তো আগে ইন্ডেক্স করে রাখছে যে পার্টিকুলারলি এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে, তাকে আমি এই 10টা ওয়েব পেজ বা ওয়েবসাইট শো করবে। এখন ধরেন আপনি মোবাইল থেকে করতেছেন, এর মধ্যে একটা ওয়েবসাইট আছে যেটা মোবাইল ইউজার ফ্রেন্ডলি না, তখন সে ওইটাকে বাদ দিয়ে নিচ থেকে আরেকটা নিয়ে আসবে। প্রত্যেক পেজে যেহেতু তাকে 10টা দেখাতে হবে, তো যেহেতু একটা বা দুইটা ওয়েবসাইট সেখানে আছে যেগুলো মোবাইল ইউজার ফ্রেন্ডলি না, তখন সে সেইটাকে ফেলে দিবে, ফিল্টার করে বাদ দিয়ে দিবে। তো আপনারা অনেক সময় দেখবেন, আমরা আগে যখন অনেক মোবাইল থেকে অনেক ওয়েবসাইটে ঢুকতে চাইতাম, তখন দেখতেন যে পুরো স্ক্রিনটা আসতো না, আমাকে উপর নিচে স্ক্রল করতে হইতো, ডানে বামে স্ক্রল করে করে দেখতে হইতো। তো এই ধরনের সমস্যা যাতে আসলে ইউজার ফেস না করে, এই জন্যই আসলে এই জিনিসটা করা। র্যাঙ্ক ব্রেইন আছে, এটাও আসলে ওই যে আপনার হচ্ছে ডুয়েল টাইম বলতে আসলে ইউজার আমার ওয়েবসাইটে কতটুকু টাইম স্পেন্ড করছে এইটা দেখে, এবং সিটিআর, যেটা হচ্ছে আমার সিটিআর তো আমি বলেছি, সিটিআর কি আমার ইমপ্রেশন এবং আমার ক্লিকের একটা রেশিও, এইটা হাই না লো, এই জিনিসগুলো দেখেও আমাকে ফিল্টার করে। তো এই ছিল মোটামুটি। এই যে ফ্রেড আরেকটা আছে, এটা কি করে, আমার হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি কিরকম সেটা আসলে অ্যাফিলিয়েটেড মার্কেটের আছে কিনা, সেখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি কিনা, একটা পর্যন্ত ঠিক আছে, বাট একাধিক মার্কেটিং করে থাকলে সে ফ্রেডটা এই জিনিসটাকেও ফিল্টার করে ফেলে দেয়।
তো মোটামুটি আজকে আপনাদেরকে এতটুকু পড়াইতাম, আর কিছু আজকে বলার নাই।